এই কে আপনি? আমাকে এখানে তুলে কেন এনেছেন বলুন তো? আমি তো আপনাকে চিনি বলে মনে হয় না। তোমাকে চিন্তা হবে না সোনা, তুমি শুধু কবুল বলে দাও, আর কোনো কাজ নাই তোমার। আপনি কি পাগল নাকি সাইকো? চেনা নাই জানা নাই একটা ছেলেকে নিয়ে এসে বলছেন কবুল বলতে? এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না জান? অবশ্যই হতে পারে। এই আরিশা যা চায় তাই পায়। আমি কোনো খেলনা না যে চাইলেই আপনি পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজের মতামত আছে। নো সোনা, এই ক্ষেত্রে তোমার কথা শুনতে পারবো না। এখানে আমার ইচ্ছেই সব হবে। আজব কথা, আমি কি আপনার কেনা নাকি? ধরে নাও তাই, তুমি আমার, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। ঈশান কথাগুলো শুনে যেন মুহূর্তের মধ্যেই আগুন হয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। চোয়াল শক্ত করে দাঁত চেপে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। সে বুঝতেই পারছে না জীবন এমন অদ্ভুত পরিস্থিতিতে কখনো পড়বে ভাবেনি ও। চারিদিকে অপরিচিত একটা বড় রুম, দরজার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে আর তার হাত পা শক্ত করে চেয়ারের সাথে বাঁধা। যতই নড়াচড়া করছে ততই দড়ি আরো শক্ত হয়ে যাচ্ছে। এটা কি নাটক নাকি? আমাকে খুলে দেন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। জোর করে কাউকে বিয়ে করানো অপরাধ, জানেন? আরিশা ঠোঁটের করে হালকা হাসি টেনে ধীরে ধীরে ঈশানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক জেদ আর আত্মবিশ্বাস, যেন সে আগে থেকে জানে শেষ পর্যন্ত জিতবে সেই। এত রাগ করছো কেন জান? একটু শান্ত হও। তোমাকে তো মেরে ফেলছি না, শুধু বিয়ে করছি। আপনি অসুস্থ, পুরোপুরি অসুস্থ। আমাকে অপহরণ করে এনে বিয়ের কথা বলছেন। খুলে দেন এগুলো, আমি 1 মিনিটও এখানে থাকবো না। আরিশা মাথা কাত করে কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল, তারপর হাত তুলে পাশে দাঁড়ানো লোকদের ইশারা করলো যেন কেউ এগিয়ে না আসে। যত চিৎকার করো লাভ নেই, এই জায়গায় তোমার আওয়াজ বাইরে যাবে না। আর হ্যাঁ, তুমি পালানোর চিন্তাও বাদ দাও, কারণ আজ তুমি আমার হবেই। স্বপ্ন দেখছেন আপনি? আমি মরেও কবুল বলবো না। আরিশার চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে সামনে ঝুঁকে ঈশানের মুখের খুব কাছে এসে ধীরে ধীরে বলল, আমি হাঁটতে শিখিনি ঈশান, ছোটবেলা থেকে যা চেয়েছি সেটা পেয়েছি, আর এবার আমি তোমাকে চাই। তাই শেষ পর্যন্ত তুমি কবুল বলবেই। মানুষকে জোর করে পাওয়া যায় না। ভালোবাসা নামে একটা জিনিস আছে, শুনেছেন? ভালোবাসা পরে হয়ে যাবে, আগে বিয়ে হোক, তারপর তুমি নিজেই আমাকে ছাড়া থাকতে পারবে না। ঈশান এবার সত্যিই খেপে গেল। হাত বাঁধা থাকা সত্ত্বেও উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো ও। শেষবারের মতো বলছি, আমাকে ছাড়ুন, না হলে আপনার এই জেদ একদিন আপনাকেই শেষ করবে। আরিশা চোখ সরু করে তাকালো, ঠোঁটে রহস্যময় একটা হাসি, ঠোঁটে বাঁকা হাসি ধরে রেখে ও বলল, দেখা যাবে জান কে কাকে শেষ করে। তবে আজকে রাতটা মনে রাখবে তুমি, কারণ আজ থেকেই তুমি শুধু আমার ঈশান না, আরিশার স্বামী। রুমের ভেতরে অদ্ভুত টান টান নীরবতা নেমে এলো। আর ঈশানের চোখে তখন শুধু রাগ না, সঙ্গে ভয় আর অবিশ্বাসও স্পষ্ট হয়ে উঠল। ঈশানের ধৈর্য যেন এবার পুরোপুরি ভেঙে গেল। এতক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করছিল ও, কিন্তু আরিশার একের পর এক জেদ আর কথা আর অদ্ভুত আচরণ তার মাথা গরম করে দিল। হাত পা বাঁধা অবস্থাতেই সে চেয়ারটা জোরে ঝাঁকিয়ে উঠল। চোখে স্পষ্ট রাগ আর অপমানের আগুন জ্বলছে। শুনে রাখুন, মরে গেলেও আপনাকে আমি বিয়ে করব না। যা খুশি করেন আপনি, জোর করে মানুষকে নিজের করা যায় না। তার কথাটা শেষ হতেই রুমের পরিবেশটা যেন মুহূর্তেই বদলে গেল। আরিশার মুখের হাসি মিলিয়ে গিয়ে জায়গা নিল ভয়ঙ্কর রাগ আর জেদ। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে এলো সে। সত্যি এত সাহস তোমার? বলে আচমকা ঈশানের শার্টের কলার ধরে নিচের দিকে টেনে নিল। ঈশান কিছু বুঝে ওঠার আগে আরিশা তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, বারবার কিস করতে লাগলো জোর করে। ঈশান তো হতভম্ব হয়ে গেল মুহূর্তের জন্য, তারপর রাগে ছটফট করতে লাগলো। কি করছেন আপনি? দূরে থাকুন আমার থেকে। সে মুখ সরানোর চেষ্টা করতেই আরিশা আবারও ঝুঁকে এসে কিস করলো, যেন ইচ্ছা করে তাকে আরো বিরক্ত করছে ও। আমি কি করতে পারি তোমার ধারণাও নাই জান, আমাকে না বলার সাহস কেউ দেখায় না। ঈশান রাগে মুখ ঘুরিয়ে নিল, চোখে ঘৃণা আর বিরক্তি স্পষ্ট। সে আরো রেগে চিৎকার করে বলল, বলেছি দূরে থাকুন, এটা জোর জবরদস্তি। আরিশা থামলো না, তার গালে কপালে আবার ঠোঁটে ছুঁয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলল, দূরে থাকতে পারছি না সোনা,
অনেক দিন ধরে তোমাকে চাই আমি, আজ এত কাছে পেয়েছি, ছাড়বো কেন? ঈশান এবার সত্যি অসহায় হয়ে পড়ল। রাগে বুক ওঠানামা করছে ওর, কিন্তু বাধা হাত পা তাকে আরো খেপিয়ে তুলেছে। আপনি পাগল, পুরোপুরি পাগল একটা মেয়ে। হ্যাঁ, তোমার জন্য পাগল। আর এই পাগলামির শেষ কোথায় জানো? আজ তোমার কবুল বলার মধ্যেই। দরজার বাইরে তখন কারোর পায়ের শব্দ শোনা গেল। মনে হলো সবকিছু আরো বড় কিছু ঘটার দিকে এগিয়ে যাচ্ছে। আর ঈশানের মনে প্রথমবারের মতো অজানা এক আশঙ্কা ধীরে ধীরে জায়গা করে নিল। ঈশান তখনও রাগে ফুঁসছে, হাত পা বাঁধা অবস্থায় বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু দড়িগুলো এত শক্ত করে বাঁধা যে নড়াচড়া করলেই কবজিতে ব্যথা লাগছে। তার চোখে স্পষ্ট বিরক্তি আর ক্ষোভ, আর সামনে দাঁড়িয়ে থাকা আরিশার চোখে অদ্ভুত এক জেদি ঝড়। হঠাৎ করে আরিশা কোনো কথা না বলে ঈশানের খুব কাছে এগিয়ে এলো। ঈশান কিছু বুঝে ওঠার আগে সে ধীরে ধীরে ঈশানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। ঈশান তো হতভম্ব হয়ে গেল। এই কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? সে শরীর সরানোর চেষ্টা করছে, কিন্তু বাধা থাকার কারণে পারল না ও। রাগে তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আরিশা শান্ত গলায় হেসে বলল, কেন সোনা, তুমি তো আমাকে আদর করবে না, তাই ভাবলাম আমি একটু আদর করে তোমাকে, তোমার মন ভরিয়ে দিব। ঈশান চোখ বড় বড় করে তাকালো। স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল তার মুখে। এসব করবেন না প্লিজ, এটা ঠিক না, আমাকে ছাড়ুন। কিন্তু আরিশা যেন কিছুই শুনছে না। শার্ট খুলে দিয়ে সে ঈশানের বুকের কাছে ঝুঁকে পড়ল ও। তার জেদি চোখ তখনও অদ্ভুত এক আবেগ। তাহলে একটা কাজ করো, রাজি হয়ে যাও, কবুল বলে দাও, সব সহজ হয়ে যাবে। কথা বলতে বলতেই সে ঈশানের বুকে ঠোঁট ছুঁয়ে আদর করতে লাগলো। ঈশান তাতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেললো রাগে। কখনো না, জোর করে কিছু আদায় করতে পারবেন না আপনি। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। আরিশার মুখ মুহূর্তে বদলে গেল। এতক্ষণ নিজেকে সামলাচ্ছিল, কিন্তু এবার আর পারল না ও। রাগ আর জেদের মিশ্র অনুভূতি সে আবারও ঈশানের মুখ নিজের দিকে টেনে নিয়ে বারবার কিস করতে লাগলো। তুমি বুঝছো না ঈশান, আমি হার মানতে জানি না, তোমাকে আমার করেই ছাড়বো। ঈশান মুখ সরানোর চেষ্টা করছে। রাগে শ্বাস ভারী হয়ে গেছে ওর, আর রুমের ভেতরে পরিস্থিতি ক্রমশ আরো টান টান হয়ে উঠেছে, যেন ঝড় শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। হঠাৎ করে পরিস্থিতিটা পুরো উল্টে গেল। এতক্ষণ শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল ঈশান, কিন্তু আরিশা এবার জোর করেই তাকে মুখের কাছে ঝুঁকে আসতেই ঈশানের ভেতরে জমে থাকা সব রাগ যেন একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে উঠেছে ওর, শ্বাসটা ভারী হয়ে গেছে। আরিশা আবারও তার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই ঈশান আর নিজেকে আটকাতে পারল না। বাধা অবস্থাতেই হঠাৎই সামনে ঝুঁকে গিয়ে শক্ত করে আরিশার ঠোঁট কামড়ে ধরল। আরিশা একদমই থমকে গেছে। সে ভাবতেই পারেনি ঈশান এমন কিছু করবে। কিস থামিয়ে দিতে চাইলেও ঈশান থামল না। রাগে, অপমান আর ক্ষোভ সে যেন এতক্ষণকার সব জ্বালা ছেড়ে ফেলেছে। ঠোঁট কামড়ে ধরে জোর করেই তাকে আটকে রাখলো। আরিশা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, এই ঈশান, কি করছো তুমি? কিন্তু ঈশান তখন তো শোনবার অবস্থাতেই নেই ও। তার চোখে স্পষ্ট রাগের ঝড়। এতক্ষণ যে অবস্থায় ছিল ও, এবার যেন সেই অসহায়ত্বের প্রতিশোধ নিচ্ছে ও। কয়েক মুহূর্ত পর আরিশা জোরে নিজেকে সরিয়ে নিল। হাঁপাচ্ছে সে, ঠোঁটটা লাল হয়ে গেছে। বিস্ময়ের রাগ মিশে তাকিয়ে রইল ঈশানের দিকে। তুমি পাগল হয়ে গেছো নাকি? জোর করলে কেমন লাগে এখন বুঝছেন? ভালো লাগছে? আমাকে আটকে না রেখে ছেড়ে দিন, এখনই খুলে দেন এসব। তার কণ্ঠে এবার ভয় না, সরাসরি চ্যালেঞ্জ। আরিশা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফোটালো ওর। সেগুড়ে বালি, এই আশা কোনোদিন পূরণ হবে না তোমার। বলেই আবারও সামনে এগিয়ে এলো সে, চোখে আগুন, আগের চেয়েও ভয়ঙ্কর জেদ। কারণ তুমি যতই লড়ো না কেন, শেষ পর্যন্ত তুমি আমার কাছেই থাকবে ঈশান। রুমের বাতাসটা আবারও ভারী হয়ে উঠল, আর ঈশান বুঝতে পারল এই মেয়েটা সত্যি সহজে হার না মানার মানুষ না। রুমের ভেতরের পরিবেশ তখন অদ্ভুত ভারী হয়ে আছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে একে অপরের দিকে তাকিয়েছিল। ঈশানের চোখে স্পষ্ট বিরক্তি আর ক্লান্তি, যেন এই পাগলামি থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে চায় ও। আর অন্যদিকে আরিশা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ নিশ্চিন্ত ভঙ্গিতে, যেন সবকিছু তার পরিকল্পনা মতোই চলছে। হঠাৎই আরিশা হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি মুখে দীর্ঘশ্বাস ফেলল। জান, এত সময় নষ্ট করো না, সময়ের অনেক দাম আছে তো আমার। ঈশান তার ছেলে হাসি দিল, মাথা একটু কাত করে তাকালো তার দিকে, তারপর বলল, তাহলে নিজের কাজে যান,
আমাকে এখানে বসিয়ে রেখে বিরক্ত করছেন কেন? কথাগুলো শুনে আরিশা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো সরু হয়ে গেছে। বিরক্ত করিস না তো সোনা, আমি শুধু আমার অধিকার চাইছি। অধিকার? আপনি নেশা করেছেন নাকি? কিসের অধিকার? আমি আপনাকে চিনি না। তার কণ্ঠে রাগ আর অবিশ্বাস, যেন এই মেয়েটার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। আরিশা কয়েক সেকেন্ড চুপ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে খুব কাছে মুখ এনে নরম কিন্তু জেদি গলায় বলল ও। কবুল বলো সোনা, তারপর দেখবে আমরা জনম জনমের চেনা হয়ে যাব। অসম্ভব। বুঝতে সমস্যা হচ্ছে আপনার। জোর করে কাউকে নিজের করা যায় না। চেয়ারটা জোরে নাড়াতে লাগলো সে। চোখে আগুন জ্বলছে, আর সে আর এভাবে থাকতে পারল না। আপনি যা করছেন সেটা পাগলামি। আরিশার মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। তার চোখে এবার রাগ স্পষ্ট হয়ে উঠল। পাগলামি বলছো আমাকে? আমি যা চাই সেটা পাই, আর তুমি তুমি আমার হবেই। স্বপ্ন দেখছেন? আরিশার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। ঈশানের চোখে চোখ রেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল ও, যেন ঠিক এই মুহূর্তটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ও। তারপর মাথা একটু কাত করে শান্ত গলায় বলল, স্বপ্ন না সোনা, বাস্তব। কথাটা বলেই সে ধীরে ধীরে নিজের ফোনটা বের করলো। স্ক্রিনে কিছু খুলে ঈশানের সামনে ধরতেই মুহূর্তের মধ্যে ঈশানের মুখের রং বদলে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল, শ্বাস ভারী হয়ে গেল। ফোনের স্ক্রিনে যা দেখছে সেটা যেন বিশ্বাসই করতে পারছে না ও। এটা এটা কোথা থেকে পেলেন আপনি? রাগে তার পুরো শরীর কাঁপতে লাগলো, চোখে আগুন জ্বলছে। আর সে শান্তভাবে ফোনটা বন্ধ করে ফেললো, যেন ব্যাপারটা তার কাছে খুবই স্বাভাবিক। এখন বুঝছো তো জান, কেন বলেছিলাম শেষ পর্যন্ত তুমি রাজি হবেই। আপনি খুব বড় ভুল করছেন। এর ফল কিন্তু আপনাকে পেতে হবে। তার কণ্ঠে এবার সরাসরি হুমকি। আরিশা একটু ভয় পেল না, বরং আরো কাছে এসে নিচু গলায় বলল, দেখা যাবে সোনা, আমি অপেক্ষা করব সেই দিনের জন্য। এবার কবুল বলো। রুমটা কয়েক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। ঈশান চোখ বন্ধ করে ফেলল। মনে হচ্ছে নিজের ভেতরে ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে। রাগ হচ্ছে, অপমান আর অসহায়ত্ব সব মিলিয়ে বুকটা ভারী হয়ে উঠেছে ওর। কিছুক্ষণ পরে ধীরে ধীরে চোখ খুলল ও। ঠিক আছে, খুলে দিন আমাকে। আরিশার চোখে বিজয়ের ঝিলিক দেখা গেল। লোকগুলো এসে দড়ি খুলে দিতেই ঈশান গভীর শ্বাস নিল। মুখটা শক্ত করে দাঁড়িয়ে রয়েছে ও। আমি রাজি, কিন্তু মনে রাখবেন আজ যা করছেন তার হিসাব একদিন অবশ্যই হবে। ভেতরে নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে একজন কাজী সাহেব ভেতরে ঢুকলেন। তার সাথে দুজন সাক্ষীও এসেছে। পুরো পরিবেশ মুহূর্তের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতায় বদলে গেল। ঈশান অবিশ্বাস নিয়ে চারিদিকে তাকালো। সবকিছু এত দ্রুত ঘটছে যে বুঝে ওঠার সময়ই পারছে না ও। আর সে শান্তভাবে এসে তার পাশে বসলো, চোখে তৃপ্তির ছাপ। বলেছিলাম না জান, শেষ পর্যন্ত তুমি আমারই হবে। কাজী সাহেব কাগজ খুলে বসতেই রুমের ভেতরে আবারও টান টান নীরবতা নেমে এলো। আর ঈশানের জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্তটা শুরু হতে চলল। কাজী সাহেবের সামনে বসে থাকলেও ঈশানের মুখে কোনো অনুভূতি ছিল না। চোখ দুটো শক্ত হয়ে আছে, চোয়াল শক্ত করে দাঁত চেপে বসে আছে ও, যেন প্রতিটা মুহূর্ত তার জন্য অপমান আর রাগে ভরা। আর পাশে বসে থাকা আরিশার চোখে স্পষ্ট তৃপ্তি। বহুদিনের জেদ যেন আজ পূরণ হতে চলেছে। কাজী সাহেব গম্ভীর গলায় প্রশ্ন করলেন, ঈশান সাহেব, আপনি কি আরিশা খানকে আপনার স্ত্রী হিসেবে কবুল করছেন? রুমটা একদমই নিস্তব্ধ হয়ে গেল। সবাই ঈশানের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড চুপ করে রইল ও। চোখের কোণে জমে থাকা রাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশান ধীরে ধীরে বলল, কবুল। কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু চাপা একটা রাগ। আয়েশার ঠোঁটে তখন হাসি ফুটে উঠেছে। দ্বিতীয়বার তৃতীয়বারও একইভাবে কবুল বলল ঈশান, যেন প্রতিটা শব্দ তার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শেষ হয়ে গেল। সাক্ষীরা সই করল। কাজী দোয়া পড়ে উঠে দাঁড়ালেন। সবাই বের হয়ে যেতেই ঈশান এক মুহূর্ত দেরি করলো না। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো ও। আরিশা অবাক হয়ে তাকালো। এই জান, কই যাও? বাড়ি? ছি জান, বিয়ের পরে কেউ একা বাড়ি যায় নাকি? বউ নিয়ে বাড়ি ফিরতে হয়, জানো না? ঈশান এবার ঘুরে দাঁড়ালো, চোখ স্পষ্ট বিরক্তি। এমনিতেই রাগে গা জ্বলে যাচ্ছে ওর, তার উপরে ন্যাকামি সহ্য হচ্ছে না। কখনো না। এই বিয়ে আমার কাছে কিছুই না। আপনি আপনার মতো থাকুন। বলে আবারও হাঁটতে লাগলো, কিন্তু আরিশা দ্রুত এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল।
এত সহজ না সোনা। এখন আমি তোমার স্ত্রী, আর স্ত্রী স্বামীর সাথেই যায়। আমার জীবনে জোর করে ঢুকেছেন মানে এই না আমি আপনাকে মেনে নিয়েছি। মানতে হবে না এখনই, সময় আছে, কারণ আমি তোমার বাড়িতেই যাচ্ছি সোনা। বাধা দিতে পারবে না। সাহস আছে আপনার? সাহস না জান, অধিকার। রুমের বাইরে তখন গাড়ি প্রস্তুত, আর ঈশান বুঝতে পারল ঝড়টা এখনো শুরুই হয়নি। আসল যুদ্ধ শুরু হবে তার নিজের বাড়িতে পৌঁছানোর পর। গাড়িটা ধীরে ধীরে এসে ঈশানদের বাড়ির সামনে থামতেই ঈশানের বুকের ভেতরে অদ্ভুত চাপা রাগ জমে উঠল। পুরো রাস্তা জুড়ে সে একটাও কথা বলেনি, মুখটা খুব শক্ত করে জানলার বাড়িয়ে তাকিয়েছিল ও। আর পাশেই বসে থাকা আরিশা যেন একদম নির্ভার, ঠোঁটে হালকা হাসি, যেন সে জানে সামনে কি ঝড় অপেক্ষা করছে। গাড়ি থামতেই ঈশান দরজা খুলে দ্রুত নেমে গেল। আপনি এখানেই থাকুন, ভেতরে আসার কোনো দরকার নেই। আরিশা শান্তভাবে গাড়ি থেকে নামলো, শাড়ির আঁচল ঠিক করে তার পাশে এসে দাঁড়ালো। কেন জান, নিজের বাড়িতে বউকে ঢুকতে দিবে না? নাটক করবেন না, এটা আমার বাড়ি। এখন থেকে আমাদের বাড়ি। বলে সে সরাসরি গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে তখন ঈশানের মা, ছোট বোন আর কয়েকজন আত্মীয় বসে গল্প করছিল। হঠাৎই দরজার দিকে তাকাতেই সবাই থমকে গেল। ঈশান আর তার পাশে এক অচেনা মেয়েকে বইয়ের সাজে দাঁড়িয়ে থাকতে দেখে যেন মুহূর্তেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। ঈশানের মা অবাক হয়ে উঠে দাঁড়ালেন। ঈশান, এই মেয়েকে? কেউ কিছু বুঝে ওঠার আগে আরিশা শান্তভাবে সামনে এগিয়ে এসে সালাম করলো। আসসালামু আলাইকুম, আমি আরিশা, ঈশানের স্ত্রী। কথাটা শুনে যেন বজ্রপাত হলো ঘরের মধ্যে। সবাই হাঁ করে তাকিয়ে রইল আলিশার দিকে। কি ভাইয়া বিয়ে করছে? চারিদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো ঈশানের বাবা। গম্ভীর মুখ, কড়া ব্যক্তিত্ব তিনি। নিচে নেমে এই দৃশ্যটা দেখে থেমে গেলেন তিনি। তার চোখ ধীরে ধীরে ঈশানের দিকে উঠল। এটা কি দেখছি আমি? আজ আমাদের বিয়ে হয়েছে। পর মুহূর্তেই ঈশানের বাবার মুখে রাগে লাল হয়ে গেল। তিনি গর্জে উঠে বললেন, ঈশান, আমাদের না জানিয়ে তুমি বিয়ে করেছো? এত বড় সাহস হলো কিভাবে তোমার? এই বিয়ে আমি চাইনি বাবা। তাহলে হয়েছে কিভাবে? ঈশান কিছু বলার আগেই আরিশা সামনে এসে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে শুধু আত্মবিশ্বাস। কারণ আমি চেয়েছি। এই কথাটা শুনে ঈশানের বাবা সত্যি রেগে আগুন হয়ে গেলেন। তিনি আবারও গর্জে উঠে বললেন, তুমি কে মেয়ে? আমাদের ছেলেকে নিয়ে এমন নাটক করার সাহস কোথা থেকে পেয়েছো? ঘরের পরিবেশটা মুহূর্তেই ঝড়ের মতো হয়ে উঠল। আর ঈশান বুঝতে পারল এখন আসল বিস্ফোরণ শুরু হতে যাচ্ছে। ঘরের ভেতরে তখন এমন নীরবতা নেমে এসেছে যেন কেউ শ্বাস নিতেও ভয় পাচ্ছে। সবাই একবার ঈশানের দিকে তাকাচ্ছে, আবার সেই অচেনা মেয়েটার দিকে, যে এত সাহস করে এই বাড়িতে দাঁড়িয়ে নিজেকে এই পরিবারের বউ বলে পরিচয় দিচ্ছে। ঈশানের বাবার চোখে রাগ লাল হয়ে উঠেছে, তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুমি কে? আরিশা একটুও পিছিয়ে গেল না, সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল ও। আমি কে সেটা এখন বড় কথা না, এখন বড় কথা হলো আমি ঈশানের স্ত্রী। অসম্ভব, কোন রাস্তার মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। ঘরের সবাই চমকে উঠল। কথাটা সরাসরি অপমান হয়ে আঘাত করলো আরিশার গায়ে। আরিশার চোখ মুহূর্তেই বদলে গেল, রাগে তার মুখ শক্ত হয়ে উঠল। আপনি সীমা ছাড়াচ্ছেন। আমি কোনো রাস্তার মেয়ে না, আমারও বাবা মায়ের পরিচয় আছে। মা বাবা থাকলেই কেউ বড় লোক হয়ে যায় না মেয়ে, ছোট লোকই থাকে। আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি সম্মান নিয়ে এখানে দাঁড়িয়েছি, আপনার ছেলেকে বিয়ে করেছি। বিয়ে? এটাকে তুমি বিয়ে বলছো? জোর করে কাউকে ফাঁসি ওইটাকে বিয়ে করা বলে না? ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। আরিশা এবার এক পা সামনে এগিয়ে এলো। আমি কাউকে ফাঁসাইনি, আইন মতো বিয়ে হয়েছে। আইন? আমার বাড়িতে আমার নিয়ম চলে, আর আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কেউ বউ হয়ে ঢুকতে পারবে না। তিনি রাগে হাত তুলে দরজার দিকে দেখালেন, তারপর রাগী কণ্ঠে বলে উঠল, এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে। ঘরের পরিবেশ মুহূর্তেই বিস্ফোরণের মতো হয়ে উঠল। কিন্তু আরিশা একদমই নড়ল না, বরং চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, আমি কোথাও যাচ্ছি না, কারণ এই বাড়িতে থাকার অধিকার এখন আমারও আছে। সাহস তো কম না তোমার, আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো? অন্যায় কথা শুনে চুপ থাকা আমার স্বভাব না। দুজনের চোখে চোখ আটকে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ, যেন পরের মুহূর্তে আরো বড় ঝড় নামবে। ঘরের ভেতরে তখন উত্তেজনা এতটাই বেড়ে গেছে যে কেউ ঠিকমতো কথা বলার সাহস পাচ্ছে না। ঈশানের বাবার রাগ যেন মুহূর্তেই আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আরিশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে,
চোখে এক ফোঁটাও ভয় নেই, যেন যতই ঝড় আসুক সে পিছিয়ে যাবে না। ঠিক তখনই ঈশানের মা তাড়াতাড়ি সামনে এগিয়ে এলেন। এত রাগ করো না, আগে শান্ত হয়ে কথাটা শোনো। তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু ঈশানের বাবা যেন কিছুতেই রাজি না। আমি কোনো ছোট লোকের কথা শুনতে রাজি না। এখনই এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তার গর্জনে পুরো ঘর কেঁপে উঠল। কথাটি শুনেই আরিশার চোখে আগুন জ্বলে উঠল। কেউ আমাকে বের করতে পারবে না। সবাই এক হয়ে তার দিকে তাকালো। আরিশা এক ধাপ সামনে এসে দৃঢ় গলায় বলল, আমাকে এই বাড়ি থেকে বের করার অধিকার কারণ নেই। আমি আইন মেনে এই বাড়ির বউ হয়েছি, বউ হয়ে এসেছি। আমি এখানেই থাকবো। দেখেছো সাহস? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে আইন শেখাচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে দেখে ঈশানের মা এবার ঈশানের দিকে ঘুরে দাঁড়ালেন, চোখে কষ্ট আর অবিশ্বাস। ঈশান, এমন কেন করলি বাবা? আমাদের না জানিয়ে বিয়ে করলি? ঈশান এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার তার ধৈর্য শেষ হয়ে গেল। রাগে কণ্ঠে ভারী হয়ে উঠল ওর। আমি কিছু করিনি মা, আমি ওনাকে চিনি না। উনি জোর করে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। কি বলছিস তুই? ঈশানের বাবা অবিশ্বাস নিয়ে আরিশার দিকে তাকালেন, তারপর রাগী কণ্ঠে বলে উঠল, এর মানে তুমি আমার ছেলেকে জোর করে বিয়ে করেছো? ঘরের সব চোখ এবার আরিশার দিকে। আরিশা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে উঠল। হ্যাঁ, কারণ ও আমার স্বামী হওয়ার জন্যই জন্মেছে, তাই না বাবা? এই উত্তর শুনে পরিস্থিতি আবারও আগুনের মতো জ্বলে উঠল। আর ঈশান বুঝল এই যুদ্ধ এত সহজে শেষ হবার না। ঈশানের কথাটা শোনার পর থেকেই ঘরের ভেতরের পরিবেশটা পুরোই বদলে গেছে। সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আর ঈশানের বাবা এবার সত্যি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। মুখ শক্ত হয়ে গেছে ওনার, চোখে স্পষ্ট অপমানের আগুন। হঠাৎই তিনি পকেট থেকে ফোন বের করলেন। অনেক হয়েছে নাটক, এখনই পুলিশকে ফোন করেছি। জোর করে আমার ছেলেকে বিয়ে করেছো, আজই এর বিচার হবে। তিনি নাম্বার ডায়াল করতে যাবেন, ঠিক তখনই ঈশানের মা তাড়াতাড়ি গিয়ে তার হাত ধরে ফেলেন। আপনি কি করেছেন একটু ভাবুন তো। হাত ছাড়ো, আজই এই মেয়েকে জেলে পাঠাবো আমি। বাড়ির বউকে পুলিশের হাতে তুলে দিলে আমাদের মান সম্মান কোথায় থাকবে বলুন? মানুষ কি বলবে? যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে। আমি এই বিয়ে মানি না, কোনোদিন মানবো না। আমি অনেক আগেই আমার বন্ধুর মেয়ের সাথে ঈশানের বিয়ে ঠিক করে রেখেছি। ওদের কিসের অভাব আছে বলো তো? টাকা পয়সা, সম্মান, মেয়েটাও সুন্দরী, শিক্ষিত। এমন পরিবারে আমার ছেলে যাবে ভেবেছিলাম। ঈশান এবার অবাক হয়ে বাবার দিকে তাকালো। আরিশা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, চোখে স্পষ্ট জেদ আর তীক্ষ্ণ হাসি। বাবা, আপনার সেই আশায় এক বালতি পানি পড়ে গেছে মনে হচ্ছে। আপনার আর বড় লোক বেয়াই পাওয়া হলো না। কথাটা যেন সরাসরি আগুন হয়ে লাগলেও ঈশানের বাবার অহংকারে। তিনি রাগী কণ্ঠে বললেন, কি বললে তুমি? আমার সাথে দাঁড়িয়ে এমন ভাষায় কথা বলার সাহস কোথা থেকে পাও? সত্যি কথা শুনতে কষ্ট হচ্ছে। এবার সত্যিই তিনি রেগে আগুন হয়ে গেলেন। এই মেয়ে যে কি পরিমাণে বেয়াদব তা আর বুঝতে বাকি রইল না তার। তোমার মতন মেয়েরা টাকার লোভে এসব নাটক করে। আমার ছেলেকে ফাঁসিয়েছ। ঈশানের মা আতঙ্ক নিয়ে চারিদিকে তাকাচ্ছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আরিশা শান্ত গলায় বলল, ভুল ভাবছেন আপনি। আমি কারোর টাকার জন্য আসিনি। আমি যা চাই সেটা আগেই নিয়ে নিয়েছি। ঘরের বাতাসটা আবারও ভারী হয়ে উঠল। আর ঈশানের বাবা বুঝতে পারলেন এই মেয়েটা সহজে ভাঙার না, বরং ঝড়টা এখন আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ঘরের ভেতরে তখন এমন অবস্থা যেন হয়ে গেছে যেন যে কোনো মুহূর্তেই বড় কিছু ঘটে যাবে। ঈশানের বাবা রাগে ফুঁসছেন, আরিশাও একটু। দুজনের কথা লড়াইয়ে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। আত্মীয় স্বজন সবাই অস্বস্তিতে দাঁড়িয়ে আছে। ঈশানের মা বুঝতে পারলেন আর এক মিনিট এভাবে চলতে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি তাড়াতাড়ি ঈশানের দিকে তাকালেন। ঈশান, ওকে রুমে নিয়ে যা বাবা। কি বলছো মা? তুই দেখছো না উনি কি কি বলছেন? যা বলছি ঠিকই বলছি, এখন তর্ক করার সময় না। তাড়াতাড়ি ওকে রুমে নিয়ে যা। তার চোখে স্পষ্ট অনুরোধ আর ভয় ছিল। পরিবারের মান সম্মান বাঁচানোর চেষ্টা করছেন তিনি। ঈশান বিরক্ত হয়ে গভীর শ্বাস নিলেন। অবিশ্বাস্য, চলুন। এই তো স্বামী নিজে নিয়ে যাচ্ছে বউকে। কথাটা শুনেই ঈশানের রাগ আরো বেড়ে গেল। সে আর কিছু না বলে হাত ধরে প্রায় টেনেই তাকে সিঁড়ি বেয়ে নিজের রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে ঈশান ঘুরে দাঁড়ালো, চোখে তখন স্পষ্ট আগুন। কোন সাহসে আমার বাবার সাথে ওইভাবে কথা বললেন আপনি? আপনি জানেন উনি কে? আমার বাবা।
আরিশা একদম শান্তভাবে রুমের চারিদিকে তাকালো, যেন কিছুই হয়নি। তারপর ধীরে ধীরে সোফায় বসে বলল ও। যে যে ব্যবহারের যোগ্য আমি তার সাথে সেই ব্যবহারই করি জান। স্টপ ইট। আপনি আমার জীবন নষ্ট করেছেন, এখন আমার পরিবারকেও অপমান করবেন? তোমার পরিবার আগে আমাকে অপমান করেছে। আপনি সীমা ছাড়াচ্ছেন। রুমের ভেতরের বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠেছিল। দরজাটা বন্ধ হওয়ার পর বাইরের সব শব্দ থেমে গেছে, কিন্তু ভেতরে জমে থাকা রাগ আর উত্তেজনা যেন আরো তীব্র হয়ে উঠল। ঈশানের চোখে স্পষ্ট ক্ষোভ, আর আরিশার চোখে সেই একই জেদ যা শুরু থেকেই তাকে থামতে দেয়নি। ঈশানের কথার পর কয়েক সেকেন্ড চুপ করে রইল আরিশা। তারপর হঠাৎই উঠে দাঁড়ালো ও। চোখ দুটো রাগে চকচক করছে ওর। কোনো সীমা ছাড়াচ্ছি না জান, আমি শুধু আমার অধিকার বুঝে নিচ্ছি। তোমাকে আমি বিয়ে করেছি আইন মতো, নিয়ম মেনে, তাই তোমার জীবনে আমার জায়গা আছে। জায়গা? যে মানুষ আপনাকে মানেই না তার কাছ থেকে কিসের অধিকার নিতে এসেছেন আপনি? কথাটা যেন সরাসরি আঘাত করলো। আরিশার মুখে এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। ঈশানা আবারও বলল, জোর করে কাউকে বেঁধে রাখা যায়, কিন্তু মন পাওয়া যায় না, বুঝেছেন? রুমের মধ্যে নীরবতা নেমে এলো। আরিশা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো ও। দুজনের দূরত্ব এখন খুবই কম। মনও একদিন পেয়ে যাব। স্বপ্ন দেখেন? স্বপ্ন না জান, আমি যা চাই সেটা শেষ পর্যন্ত পাই। আপনি ভুল মানুষকে বেছে নিয়েছেন। দেখা যাবে কে ভুল আর কে ঠিক। রুমের ভেতরে কয়েক মুহূর্ত নীরবতা রইল, যেন দুজনেই আরো একটা কথা বললে আবারও ঝড় শুরু হয়ে যাবে। ঈশানের বুক ওঠানামা করছে রাগে, চোখে স্পষ্ট বিরক্তি। হঠাৎই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। অসহ্য। রাগী গলায় কথাটা বলে সরাসরি ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। দরজাটা বন্ধ হওয়ার শব্দে পুরো রুম আবারও শান্ত হয়ে গেল। আরিশা কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে গিয়ে খাটে বসলো ও। ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো, কিন্তু চোখে ফোন থাকলেও মনে যেন অন্য কোথাও। মাঝে মাঝে ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে ওর। এত রাগ দেখি কতদিন থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে বের হলো ঈশান। চুলটা ভেজা, মুখটা শক্ত, একবারও আরিশার দিকে তাকালো না ও। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিরক্তি মুখে সরাসরি ব্যালকনির দিকে চলে গেল। দরজা খুলে বাইরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিতে লাগলো ও, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আরিশা সেটা লক্ষ্য করলো। কয়েক সেকেন্ড বসে থেকে শেষমেশ উঠে দাঁড়ালো ও। ধীরে ধীরে হেঁটে ব্যালকনিতে গেল। ঈশানের পাশে গিয়ে দাঁড়াতেই সে বিরক্তি হয়ে অন্যদিকে তাকালো। আরিশা নরম গলায় বলল, ইগনোর কেন করছো আমাকে? প্লিজ আমার মেজাজ গরম করবেন না, একটু দূরে থাকুন। আরিশা একটু সরল না, বরং আরো কাছে এসে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। স্বামীর পাশে দাঁড়ানো কি অপরাধ নাকি? ঈশান এবার ঘুরে তাকালো, চোখে বিরক্তি আর ক্লান্তি মিশে আছে। সে একটু রাগী কণ্ঠে বলল, আপনি বুঝতে চান না তাই না? আমি একা থাকতে চাই। বাতাসে হালকা রাতে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু দুজনের মাঝের উত্তাপ যেন আরো বাড়ছে। আরিশা ধীরে ধীরে বলল, কিন্তু আমি তোমাকে একা থাকতে দিতে চাই না জান। ঈশানের ধৈর্য আবারও শেষ হওয়ার পথে, আর এই রাতটা যে শান্তিতে শেষ হবে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যালকনির ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু দুজনের মাঝের উত্তেজনা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। ঈশান বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আরিশার উপস্থিতি তাকে আরো অস্থির করে তুলেছে। হঠাৎ ঈশান বিরক্তি হয়ে ঘুরে দাঁড়ালো। আপনি আসলে কি চান বলুন তো? আমি কি বাসা থেকে চলে যাই? আমার জীবনটা পুরো ওলটপালট করে দিয়েছেন, এখন শান্তিতেও থাকতে দিবেন না? আরিশা কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। পরের মুহূর্তে হঠাৎই ঈশানের গলা জড়িয়ে ধরলো ও। ঈশান চমকে উঠল। আরিশা নরম কিন্তু দখল নেওয়া গলায় বলল, বাইরে কেন যাবে জান? ভেতরে তো আমি আছি, বাইরে তোমার জন্য কে আছে বলো? ছাড়ুন আমাকে। এটা কি করছেন? কিন্তু আরিশা ছাড়লো না, বরং আরো কাছে টেনে নিলেও তাকে। মুহূর্তের মধ্যেই দুজনের দূরত্ব হারিয়ে গেল। আরিশা হঠাৎই তার মুখের খুব কাছে চলে এলো, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ও। ঈশান পুরো থমকে গেল। সে সরতে চাইলো, কিন্তু আরিশা তাকে শক্ত করে ধরে রেখেছে। ঈশানের সারা শরীর কেঁপে উঠল। অপ্রস্তুত সেই মুহূর্ত, রাগ, বিস্ময়ে আর অদ্ভুত এক অচেনা অনুভূতি একসাথে ভিড় করে এলো তার ভেতরে। কয়েক সেকেন্ড পর সে জোরে নিজেকে সরিয়ে নিল। ঈশান হাঁপাতে হাঁপাতে বলল, আপনি পাগল হয়ে গেছেন নাকি? হতে পারি, কিন্তু তোমার জন্য পাগল হয়েছি জান।
ব্যালকনির বাতাস হঠাৎই যেন ভারী হয়ে উঠল। কয়েক সেকেন্ড আগে সেই মুহূর্তটা এখনো ঈশানের মাথার ভেতরে ঘুরছে। সে স্পষ্ট অস্বস্তিতে পড়ে গেছে, চোখে রাগ, মুখে শক্ত হয়ে আছে। হঠাৎই সে এক ঝটকায় আরিশা থেকে দূরে সরে গেল। এসব আমি সহ্য করব না। তার কণ্ঠ এতটাই কঠিন ছিল যে চারপাশে নীরবতাও যেন কেঁপে উঠল। ও জোর করে বিয়ে করেছেন, এখন আবার এসব নাটক? ভাবছেন আমি চুপ করে থাকবো? আরিশা একদম শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, যেন এর আগে সে আগেই আন্দাজ করেছিল। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল ও, তোমাকে কাছে পেতে চাও আমার অধিকার। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন এতে কোনো ভুলই নেই। ঈশানের চোখে বিস্ময় আর রাগে বড় হয়ে গেল। অধিকার? আপনি যেভাবে আচরণ করছেন সেটা অধিকার না, এটা বেহায়াপনা। কথাটা বলেই সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আরিশা থামার মানুষ না। সে ধীরে ধীরে আরো কাছে এসে দাঁড়ালো। তোমার কাছে বেহায়া হতে আমার লজ্জা লাগে না জান, কারণ তুমি আমার স্বামী। ঈশান এবার সত্যি হতবাক হয়ে গেল, যেন এই মেয়েটার আত্মবিশ্বাস তাকে আরো অস্থির করে তুলেছে। ঈশান দাঁত চেপে বলল, আপনি বুঝতেই চান না আমি আপনাকে মেনে নেইনি। আজ না হয় কাল নেবে। তার চোখে এমন এক দৃঢ়তা ছিল যেন সে হার মানার জন্যই আসেনি। ব্যালকনির সেই তর্কের পর বেশ কিছুক্ষণ কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। রুমের ভেতরে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। ঈশান বিরক্তি মুখে দূরে দাঁড়িয়েছিল, আর আরিশা খাটে বসে জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। বাইরের রাত ধীরে ধীরে গভীর হয়ে আসছে। ঠিক তখনই দরজায় হালকা নখ পড়ল। টক টক। ঈশান বিরক্তি গলায় বলল, কে? দরজা খোল বাবা। ঈশানকে দরজা খুলতেই দেখা গেল তার মা দাঁড়িয়ে আছেন। পাশে কাজের মেয়ে ট্রেতে করে খাবার নিয়ে দাঁড়িয়ে। মা ভেতরে ঢুকে চারিদিকে একবার তাকালেন। রুমের ভারী পরিবেশটা তিনি বুঝতেই পারলেন। কাজের মেয়েকে বললেন, টেবিলে রেখে যাও। খাবার রেখে মেয়েটা চলে গেল। তারপর মা ধীরে ধীরে ঈশানের দিকে তাকিয়ে বললেন, আজ নিচে যাওয়ার দরকার নেই তোমাদের। কেন মা? এমনিতেই তোর বাবা খুব রেগে আছে, এখন নিচে গেলে আবার ঝামেলা হবে। রাগটা একটু কমুক আগে। রুমে কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। ঠিক তখনই আরিশা উঠে দাঁড়ালো, নরম গলায় বলল, চিন্তা করবেন না মা, আমি সব ঠিক করে দেব। কথাটা শুনে ঈশানের মা একটু অবাক হয়ে তার দিকে তাকালো। রাগ তো আছেই তার মনে। হঠাৎ করে এসে এমন ঝড় তুলবে মেয়েটা, কিন্তু তবুও কেন যেন তাকে পুরোপুরি অপছন্দ করতে পারছেন না তিনি। মেয়েটার চোখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস আর আচরণে কোথাও যেন পরিচিত একটা ছায়া। মনের ভেতরে অজান্তেই একটা অনুভূতি জাগলো। তুমি অনেক বড় ঝামেলা করে ফেলেছো মা। জানি, কিন্তু শেষটা ভালোই হবে। ঈশানের মা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। কেন যেন মেয়েটার খুব চেনা চেনা লাগে, খুব আপন আপন লাগে তার, যেন অনেক আগে কোথাও দেখেছেন তিনি, কিন্তু মনে করতে পারছেন না। তিনি ধীরে ধীরে বললেন, খেয়ে নিও দুজনেই। তারপর বের হয়ে যেতে একবার পেছনে তাকালে আরিশার দিকে। আরিশার সম্মান নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজা বন্ধ হতেই ঈশান বিরক্তি হয়ে বলল, সবাইকে নিজের দিকে ঘুরিয়ে ফেলছেন দেখছি। এখন তো শুরু জান। রুমের ভেতরে তখন অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে আছে। বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, আর ভেতরে দুজন মানুষের মাঝে দূরত্বটা যেন আরো ভারী হয়ে গেছে। টেবিলের উপরে খাবার রাখা, কিন্তু কেউই ঠিকভাবে খাবার দিকে মন দিতে পারছে না। ঈশান চোখে স্পষ্ট বিরক্তি, চেপে রাখার রাগ, আর আরিশা চোখে সেই একই জেদ, শান্ত হাসি, যেটা ঈশানকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। ঈশান দাঁত চেপে প্লেটটার সামনে ঠেলে দিয়ে রেগে বলল, খেতে হলে চুপচাপ খান, ন্যাকামি করার দরকার নাই। পরে আবার পুলিশের কাছে গিয়ে অভিযোগ করবেন আমি আপনাকে নির্যাতন করি। কথাটা শুনেই আরিশা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল ঈশানের দিকে। তারপর হঠাৎ করেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল ওর, যেন ঈশানের রাগটা ওর কাছে সবচেয়ে মজার জিনিস। আরিশা ধীরে ধীরে উঠে এসে ঈশানের একদম কাছে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগে সে দুহাত তুলে ঈশানের গলা জড়িয়ে ধরল। নরম গলায় বলল ও, না জান, তোমার নামে কোনো অভিযোগ নাই আমার। বরং অভিযোগ করলে বলতে হতো তুমি আমাকে একদমই কষ্ট দাও না। ঈশান পুরো শরীর শক্ত হয়ে গেছে। সে বিরক্ত হয়ে হাত দিয়ে আরিশাকে সরানোর চেষ্টা করলো। ঈশান রেগে উঠল, ছাড়ুন আমাকে। কিন্তু আরিশা ছাড়লো না, বরং আরো একটু কাছে ঝুঁকে চোখে চোখ রেখে ফিস ফিস করে বলল, এত পালাই পালাই করো কেন বলো তো? সমস্যা আছে নাকি? কথাটার ভেতরের ইঙ্গিতটা বুঝতে ঈশানের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। চোখ দুটো রাগে লাল হয়ে উঠল ওর। সে কঠিন গলায় বলল, বাজে ইঙ্গিত করবেন না কিন্তু।
আরিশা হালকা হেসে মাথাটা ঈশানের কাঁধে রেখে দিল, যেন ইচ্ছা করেই তাকে আরো অস্থির করে তুলছে। ধীরে ধীরে বলল ও। ইঙ্গিত না জান, সত্যি বলছি। নিজের স্বামীর কাছে একটু কাছে আসতে চাইলে যদি দোষ হয়, তাহলে সেই দোষ আমি বারবার করব। ঈশান গভীর শ্বাস নিল। মনে হচ্ছে নিজের ধৈর্য ধরে রাখার জন্য লড়াই করছে ও। তার বুকের ভেতরে ধকধক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। আরিশা আবারও বলল নরম সুরে, তুমি যত দূর যেতে চাও আমি ততটাই কাছে আসবো ঈশান। কারণ বাইরের পৃথিবী যত বড়ই হোক, তোমার জায়গাটা শুধু আমার পাশেই। ঈশান এবার চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। রাগ, স্তম্ভিত আর অদ্ভুত এক অনুভূতির সাথে লড়াই করতে করতে সে বুঝতেই পারছে না এই মেয়েটাকে দূরে ঠেলবে নাকি ধীরে ধীরে হার মেনে ফেলবে। রুমের ভেতরের বাতাসটা হঠাৎই যেন আরো ভারী হয়ে উঠল। রাতের আলো খাটের পাশে পড়ে আর প্রতিটা ছায়া আরো গভীর করে তুলেছে। ঈশানের চোখে রাগ আর অস্থিরতার মিলিত জ্বলন, আর আরিশার চোখে অদ্ভুত এক শান্ত আত্মবিশ্বাস। দুজনের মধ্যে যে উত্তেজনা তা যেন ঘরটা পুরোপুরি ভরিয়ে তুলেছে। ঈশান হালকা চোখে আরিশার দিকে তাকালো। চোখে রাগ, মুখে ক্রোধ, ভেতরে বিরক্তি। আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো আপনাকে দেখি নাই কখনো। কিভাবে এত কিছু বলছেন? এত কাছাকাছি আসার সাহস দেখাচ্ছেন? এত কিছু জেনে কি করবে জান? আমি শুধু একটি সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, এটাই বড় সত্যি। লাগবে না আপনার ভালোবাসা, আমাকে আমার মতো থাকতে দিন। আরিশা তখন হঠাৎই ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। মুখের কোণে দুষ্টু হাসি, চোখে ঝিলিক, ঠোঁটে হালকা চুমু দিয়ে বলল ও। সেটা হবে না সোনা। কিছুক্ষণ নীরবতা। তারপর আরিশা ধীরে ধীরে খাটে বসলো। নিজের জন্য খাবার নিচ্ছে, কিন্তু ঈশানের দিকে তাকিয়ে আছে ও। মনে হচ্ছে সে ঈশানে খাইয়ে দিতে চাচ্ছে। আরিশা ঈশানের সামনে খাবার ধরতেই ঈশান বলল, আমার হাতে আছে, আমি নিজেই খেয়ে নেব। আরিশা হালকা ঠোঁট চেপে হাসলো, চোখে জেদ, আর ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমার হাতেই খাবে, না হলে কিন্তু উল্টো কিছু করে ফেলবো। ঈশানের চোখে তখন বিস্ময় আর অস্থিরতাই বড় হয়ে গেছে। সে বুঝতে পারছে এই মেয়েটা শুধু কথা বলছে না, নিজের কথার মধ্যে দিয়ে পুরো ঘরটায় নিজের নিয়ন্ত্রণে রাখছে। আরিশা ধীরে ধীরে তার হাত ধরল, চোখে এক অদ্ভুত জেদি হাসি। বেশি কথা বলবে না, তাড়াতাড়ি খাও, আমার অনেক ক্ষুধা লাগছে। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছে রাগ আর অস্থিরতার মধ্যে সে হালকা শান্তি খুঁজছে। আবার বুঝতে পারলো আরিশা শুধু নিজের কথাই নয়, নিজের আচরণেও তাকে পুরোপুরি জয় করে ফেলেছে। রুমের ভেতরে আবার সেই অদ্ভুত উত্তেজনা ফিরে এসেছে। টেবিলে রাখা খাবারগুলো আরিশার দৃষ্টিতে সযত্নে সাজানো। সে ধীরে ধীরে ঈশানের সামনে এসে বসে, চোখে মিষ্টি হাসি আর এক হাতে তার কৌতুকপূর্ণ নজর, অন্য হাতে ছোঁয়া দিয়ে ঈশানের প্রতিটি পদ খাওয়াতে শুরু করলো ও। খাও সোনা, এক বেলার খাবারেও যদি বাধ্য করা লাগে তবে বাধ্য করেই খাও। ঈশান প্রথমে অস্বীকার করতে চাইলেও আরিশার দৃঢ় চোখের দিকে তাকিয়ে সে বাধ্য হয়ে চুপচাপ খেতে লাগলো। আরিশা তো খুশিতে হালকা হেসেই বলল, এইভাবেই তুমি আমাকে একদিন মেনে নেবে। খাবার শেষে আরিশা ধীরে ধীরে উঠে গেল, ফ্রেশ হয়ে শুয়ে পড়লো খাটে। বাতাসে হালকা ঠান্ডা, রুমের আলো সব মিলিয়ে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। ঈশান তখন সোফার দিকে এগিয়ে গেল। আরিশা স্থির থাকতে দিল না, হঠাৎই বসে উঠে ঈশানের দিকে তাকালো, চোখে রাগ আর জেদ মিশিয়ে বলল ও। কই যাও? সোফায় শুভ, এখানে আপনার সাথে থাকতে পারবো না। শোনা, তুমি থাকবে, আমার সাথেই থাকতে হবে তোমাকে। আপনার সাথে থাকতে পারবো না। আরিশা এবার আরো কাছে গিয়ে তার হাত ধরে টেনে আনলো। রাগে তো মুখে লাল, চোখে জেদ। তুমি থাকবে সোনা, এটা তোমার ঘর, আর আমার কাছে থাকবে না এমন কিছু নেই, হতেই পারে না। রুমের মধ্যে রাতের নীরবতা তখনও চুপচাপ ভেঙে যাচ্ছিল, আর বাতাসে কিছু অদ্ভুত উত্তেজনা ভেসে আসছে। ঈশানের চোখে বিরক্তি আর সন্দেহ, আর আরিশার চোখে তখন জেদ। দুজনের মধ্যে যে টান তা যেন আরো গভীর হয়ে উঠেছে। ঈশান সোফায় বসে গভীর শ্বাস নিল, চোখ কুঁচকে কঠিন গলায় বলল ও। সব কিছুতেই জোর করতে পারেন না, কিছু জিনিসের উপর জোর চলে না, মানুষকে জোর করে কাছাকাছি আনা যায় না। আরিশা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে হালকা হাসি, ঠোঁটের কোণে অদ্ভুত চুম্বন সুলভ ঝিলিক, আর হাত ধীরে ধীরে ঈশানের কাঁধে পড়ল ওর। তোমাকে তো আদর করতে বলছি না, শুধু কাছে থাকতে বলছি। শুধু এই রাতটা, এই মুহূর্তটা আমার কাছে থাকো। অপরিচিত একটা মেয়ের সাথে আমি কিভাবে থাকবো? আমি আপনাকে জানি না, আপনি তো আমার জন্য একেবারেই নতুন।
আরিশা হঠাৎই উঠে এসে ঈশানের খুব কাছে এসে দাঁড়ালো। চোখে অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে কৌতুকপূর্ণভাবে কুঁচকে গেছে ওর। তুমি আমার স্ত্রী, কোনো অপরিচিত কেউ না জান যে মানুষটা তোমার নাম এবং জীবনের সাথে এখন বাধা, সে আমি। আমার কাছ থেকে দূরে যাওয়ার কোনো জায়গা নেই। ঈশানের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারছে শুধু শারীরিক জোর দিয়ে নয়, আরিশার চোখেও সেই দৃঢ়তা আর আত্মবিশ্বাস তাকে ধরে রাখছে। ঈশান চুপ করে বসে থেকে তার ভেতরে দ্বন্দ্ব সামলাচ্ছে। মনে হচ্ছে রাগ, দ্বিধা, অস্থিরতা সব মিলিয়ে তাকে এক অচেনা জায়গায় ঠেলে দিয়েছে। আরিশা ধীরে ধীরে সোফার কাছে এসে বলল, শুধু কাছেই থাকো, চুপচাপ এই মুহূর্তটা উপভোগ করো, কোনো কথা বলো না, শুধু আমার পাশে থাকো। রুমের মধ্যে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এসেছে। বাইরে রাতের অন্ধকার, ভেতরে দুজনের মনে উত্তেজনা। ঈশানের বুকের ভেতরে রাগ আর দ্বিধা অচেনা চাপ তৈরি করছে, আর আরিশার চোখে তখন জেদ আর সাহস। ঈশান ধীরে ধীরে খাটের দিকে এগোলো। সে চুপচাপ বসে পড়ল। আরিশা তখন খাটের এক পাশে শুয়ে পড়ল। চোখটা বন্ধ ওর, কিন্তু হাসি তার ঠোঁটের কোণে লুকিয়ে আছে। ঈশান মনে মনে বলল, রাতটা শান্তভাবে কাটাতে হবে। চুপচাপ সে বাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকারে ডুবে গেছে অনেক আগেই, শুধু বাইরে বাতাসের হালকা শব্দ ভেসে আসছে। আরিশা হালকা গলায় বলল, দূরে থাকবে জান। ঈশান চোখ ছোট করে তাকালো। ভেতরে দ্বিধা আর রাগের মধ্যে বলল ও। কাছে আসার কথা বলছেন নাকি? আরিশা হালকা এসে চোখ খুলল। ধীরে ধীরে হাত বের করে ঈশানের হাত ধরে তার কোমরে রাখলো। ঈশান পুরো শরীর কেঁপে উঠল, কণ্ঠে মিশে রাগ আর অবিশ্বাস। আমার ধৈর্যের পরীক্ষা করছেন না তো? আরিশা এবার উঁচু হয়ে ঈশানের মুখের খুব কাছে চলে এলো। চোখে জেদ, ঠোঁটের কোণে হালকা হাসি। না জান, স্বামীর আদর পেতে চাচ্ছি। ঈশানের বুকের ভেতরে যেন অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাগে আর দ্বিধা মিশে এক অচেনা কাঁপুনি তৈরি করছে। আর সে তখন ধীরে ধীরে নিজের ঠোঁট দিয়ে ঈশানের গাল স্পর্শ করলো আর হাত আরেকটু শক্ত করে তার কোমরে রাখলো। ঈশান, শুধু আজ রাতে কাছে থাকো। রুমের মধ্যে রাতের নিস্তব্ধতা আরো ঘন হয়ে এসেছে। বাতি নিভে গেছে, শুধু কেবল ছাদের আলো পড়ছে খাটের ওপরে। ঈশানের বুকের ভেতরে রাগ, দ্বিধা আর অদ্ভুত উত্তেজনা একসাথে মিশে ভীষণ অস্থিরতা তৈরি করেছে। আর আরিশা তার দিকে তাকিয়ে থাকে, চোখে জেদ, মুখে অদ্ভুত এক হাসি। ঈশানের কণ্ঠ চেপে বলল ও, এমন করবেন না, সরে যান। তোমাকে কাছে না পেলে আমি মরে যাবো জান। হঠাৎ করে আরিশা ধীরে ধীরে এগিয়ে এলো। সে ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান চমকে উঠে কাঁদতে লাগলো। সে জোর করেই সরানোর চেষ্টা করলো, কিন্তু আরিশা আরো দৃঢ় হয়ে তার দিকে টেনে আনছে। ঈশান কণ্ঠ চেপে বলল, ছাড়েন, এটা ঠিক না। কিন্তু আরিশা ছাড়তে রাজি নয়। সে আরো কাছে টেনে নিয়ে ঈশানের শরীর তার দিকে আনে। ভেতরের সব বাধা, রাগ আর দ্বিধা মিলতে হয় ঈশান নিজেও আর নিজেকে আটকাতে পারল না। হঠাৎ করে ঈশান এক ঝটকায় আরিশাকে বিছানায় ফেলল। মুহূর্তের মধ্যে তার ঠোঁট আরিশার ঠোঁটের সাথে একদম মিশে গেল। আমি আর পারছি না। ধীরে ধীরে তার হাত আরিশার গলা বুকে নামিয়ে দিল। ঠোঁট থেকে গলা, বুকে প্রতিটি জায়গায়, সব জায়গায় আস্তে আস্তে আদর দিয়ে ভরে দিচ্ছে ও। আরিশা হালকা গলা ফিস ফিস করে বলল, শোনা, আজ রাত শুধু তোমার জন্যই। রাতটা ঘন অন্ধকারে ভরে গেছে। ঈশানের বুকে আরিশা শুয়ে আছে, চোখে অদ্ভুত শান্তি আর শরীরে তার উষ্ণতা ছড়িয়ে আছে। ঈশান প্রথমে দ্বিধা আর রাগের মধ্যে থাকলেও তারপর নিজেকে ছাড়াতে না পেরে উন্মাদের মতো তাকে আদর করতে শুরু করলো। তার ঠোঁট আরিশার ঠোঁটের সাথে মিশে গেছে। তারপর ধীরে ধীরে গলায়, বুকের প্রতিটি জায়গায় আস্তে আস্তে আদর দিতে লাগলো ও। দুজনেই এক অদ্ভুত উত্তেজনা আর ভালোবাসার ঢেউয়ে ভেসে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা একে অপরের কাছে থেকেছে। প্রেম আবেশে ভরিয়ে দিয়েছে রাত। অবশেষে ক্লান্তি তাদের শুয়ে পড়তে বাধ্য করলো। সকালের রোদ আলোর মুখ দেখতেই ঈশানের চোখ ধীরে ধীরে খুলল ও। মুহূর্তের জন্য সে চমকে গেল। আরিশা তার বুকে শুয়ে আছে, শরীরে পোশাক নেই। নিঃশ্বাসের শব্দ ভর করেছে রুমের ভিতর। হঠাৎই রাতে ঘটে যাওয়ার সব কিছু স্মৃতি সামনে এলো। ঈশানের চোখ বড় বড় হয়ে গেল। বুকের ভেতরে অজানা এক দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, এ আমি কি করলাম? ওনার ফাঁদে পা দিলাম। আমি তো ওনাকে ভালো করে চিনি না। যদি খারাপ মানুষ হয় আমি কি করব? ঈশান উঠে দাঁড়াতে চাইল। সে চুপচাপ নিজের ধৈর্যকে সামলাচ্ছে। ঠিক তখনই আরিশা ঘুম ভেঙে হালকা ফিসফিস করে বলল, জান, পরে ওঠো না, আমি এখনো ক্লান্ত। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে রইল।
ঈশান বুঝতে পারল রাতের ঘটনাগুলো শুধু শারীরিক নয়, উভয়ের মন মাঝেও অদ্ভুত সংযোগ তৈরি করেছে। আরিশা সেই কোমল ভয়েসে তাকে কিছুটা শান্তি দিয়েছে, কিছুটা দ্বিধা কমাচ্ছে। সকালের আলো ধীরে ধীরে পুরো রুমটাকে ভরে দিচ্ছে। জানলার ফাঁক দিয়ে রোদ এসে খাটের উপরে পড়েছে। রাতের উত্তেজনা যেন এখন নীরব লজ্জা আর অস্বস্তিতে বদলে গেছে। ঈশান চোখ শক্ত করে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে পড়ল ও। সরুন, আমি উঠবো। আরিশা তখনও আদৌ ঘুমে তার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। চোখ না খুলেই মিষ্টি গলায় বলল ও। পরে ওঠো জান, একটু থাকো, খুব ক্লান্ত লাগছে। ঈশানের মুখ শক্ত হয়ে গেল। গত রাতে সবকিছু মাথার মধ্যে ঘুরছে ওর। সে এবার কঠিন গলায় বলল। না, এখনই সরুন। কোনো অপেক্ষা না করে সে আলতো কিন্তু দৃঢ়ভাবে আরিশাকে সরিয়ে উঠে বসলো। আরিশা অবাক হয়ে উঠে বসলো, চুল এলোমেলো, চোখে ঘুম আর বিস্ময় মিশে আছে। এমন করো কেন জান? একটু আগেও তো এত দূরে ঠেলছিলে না আমাকে। রাতের জন্য সরি। কথাটা বলে সে অস্বস্তিতে পড়ে গেল, যেন নিজের কাছেই অপরাধী লাগছে ওর। আরিশা ভ্রু কুচকে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে কাছে এসে বলল। সরি কেন জান? তোমার তো অধিকার আছে, আমি তোমার স্ত্রী। ঈশান হঠাৎই ঘুরে দাঁড়ালো, চোখ আবারও সে রাগ ফিরে গেল। সে রাগী কণ্ঠে বলল। আমি মানি না আপনাকে। আপনি জোর করে আমার জীবনে এসেছেন, জোর করে কাছে এসেছেন। কথাগুলো শুনে মুহূর্তে আবারও আরিশা চুপ হয়ে গেল। তার চোখের ভেতরে ক্ষণিকের কষ্ট ঝলসে উঠল, কিন্তু পরক্ষণেই সেই চেনা জেদ ফিরে এলো। আরিশা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঈশানের সামনে এসে বলল। জোর করেই এসেছি ঠিকই, কিন্তু চলে যাব না জান। একদিন তুমি নিজেই বলবে আমাকে ছাড়া থাকতে পারবে না। ঈশান বিরক্তি মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। সকালের পরিবেশটা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। রুমের ভেতরে অদ্ভুত এক অস্বস্তি ঝুলে আছে। ঈশান মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, আর আরিশা একদম স্বাভাবিক ভঙ্গিতে চারপাশ দেখছে, যেন কিছুই হয়নি। আরিশা হঠাৎই চুলগুলো ঠিক করতে করতে বলল। আমার পরার কিছু দাও তো, গোসল করে কি পরবো? আমি কি জানি? তুমি জানবে না তো কে জানবে জান? আমি তোমার বউ। কথাটা শুনেই ঈশান মেজাজ আবারও গরম হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল। এসব কথা বারবার বলবেন না। সত্যি কথা শুনলে রাগ হয় কেন? বিয়ে তো হয়ে গেছে, এখন আমার কাপড়ের দায়িত্ব তোমার। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বিরক্তিতে দরজা জোর করে খুলে রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলল ও। কি বিপদে পড়লাম আল্লাহ, সকাল সকাল শান্তিও নাই। সে সরাসরি তার মায়ের রুমে ঢুকলো, আলমারি খুলে একটা সুন্দর শাড়ি বের করলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও বিরক্তি মুখে সেটা হাতে নিল। কয়েক মিনিট পর রুমে ফিরে এসে শাড়িটা প্রায় ছুঁড়ে দিয়ে বলল। এটা নিন, যা পেয়েছি তাই এনেছি। ও শাশুড়ি মায়ের শাড়ি, বেশ তো। নিজের হাতে বউয়ের জন্য কাপড় আনলে যান। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হন। এত রাগ দেখাও কেন জান? রাতে তো এত রাগ ছিল না। একদম এসব কথা বলবেন না। আরিশা হেসে গোসলখানার দিকে চলে গেল, আর ঈশান দাঁড়িয়ে রইল বিরক্তি মুখে। কিন্তু কেন জানি তার বুকের ভেতরেও অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে বাথরুমের ভেতর থেকে পানির শব্দ নেমে গেল। রুমটা আবারও নিস্তব্ধ হয়ে উঠল। ঈশান তখন জানলার পাশে দাঁড়িয়েছিল, মুখে বিরক্তির ছাপ থাকলেও মনটা অদ্ভুতভাবে অস্থির। হঠাৎই দরজা আস্তে করে খুলল। আরিশা গোসল করে বের হলো, ভেজা চুল কাট বেয়ে নিচে নেমে এসেছে। ঈশানের মায়ের দেওয়া শাড়িটা সুন্দর করে পরে নিয়েছে ও। সকালের আলো তার উপরে পড়ে যেন আরো উজ্জ্বল করে তুলেছে তাকে। ঈশান ঘুরে তাকাতেই থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল, মুখ হাঁ হয়ে রইল ওর। কয়েক সেকেন্ড যেন সে ভুলেই গেল কোথায় দাঁড়িয়ে আছে। আরিশা সেটা খেয়াল করতেই ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো ও। কি হলো জান, এভাবে তাকিয়ে আছো কেন? আগে কখনো মেয়ে দেখো নাই নাকি? আমি তাকাই নাই। আরিশা আরো কাছে এসে ঘুরে দাঁড়ালো, শাড়ির আঁচল ঠিক করতে করতেই বলল ও। তাই নাকি? তাহলে চোখ দুটো এত বড় হয়ে গেল কেন? বেশি ভাববেন না, শাড়িটা ঠিক আছে কিনা দেখছিলাম শুধু। আরিশা মুচকি হেসে তার একদম সামনে এসে দাঁড়ালো, তারপর গলা জড়িয়ে ধরে বলল। শুধু শাড়ি দেখছিলে না আমাকে? আপনি না একদম অসহ্য। আরিশা হালকা হেসে তার শার্টের কলার ঠিক করে দিল, তারপর নাকে টোকা দিয়ে বলল। অসহ্য হলেও তো এখন তোমার বউ জান, অভ্যাস করে নাও।
ঈশানের বুক ধক করে উঠল। সে দ্রুত সরে গেল, কিন্তু চোখ আবারও অজান্তেই আরিশার দিকে চলে গেল। আরিশা সেটা দেখে চোখ টিপে বলল, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি আবার ভুল করে ফেলবো। নিচে নামার আগে ঈশান শেষবারের মতো বিরক্তি চোখে আরিশার দিকে তাকালো। মেয়েটা যেন কিছুই হয়নি এমন স্বাভাবিকভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আঁচল ঠিক করছে। ঈশান দাঁত চেপে বলল, অনেক নাটক হয়েছে, এবার নিচে চলুন। কি ব্যাপার জান, এত তারা কেন? শ্বশুর বাড়িতে প্রথম সকাল, তো একটু স্টাইল করে নামতে দাও। প্লিজ, আর একটাও কথা না বলে চলুন। ঠিক আছে স্বামী মহাশয়, চললাম। দুজন একসাথে নিচে নামতেই ডাইনিং টেবিলের সামনে বসে থাকা ঈশানের বাবার চোখ তাদের উপরে পড়ল। মুহূর্তের মধ্যেই তার মুখ শক্ত হয়ে গেল। এই ছোট লোক মেয়ে এখানে কেন? কথাটা এত জোরে বললেন যে পুরো ঘরের পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে গেল। ঈশানের মা তাড়াতাড়ি উঠে বললেন, এভাবে কথা বলছো কেন? যা হওয়ার হয়ে গেছে, সকাল সকাল ঝামেলা করো না। আমি ঠিকই বলেছি, রাস্তা থেকে উঠে আসা একটা মেয়েকে আমার বাড়ির বউ মানবো নাকি? আরিশা কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর একদম শান্ত গলায় বলল, আরে বাবা, এত উত্তেজিত হলে তো শরীর খারাপ করবে, বয়স তো আর কম না। কথাটি শুনেই ঈশানের বাবা যেন বিস্ফোরিত হয়ে গেলেন। তিনি আরো রেগে চিৎকার করে বললেন, কি বললে তুমি? আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও? সাহস লাগে না বাবা, অন্যায় কথা শুনলে উত্তর দিতেই হয়। আমি ছোট লোক না, সম্মান দিতে জানি, কিন্তু অপমান সহ্য করতে পারি না। আল্লাহ, আবার শুরু হলো। এই মেয়েকে এখনই আমার বাড়ি থেকে বের করে দাও। ঘরের পরিবেশ তখন মুহূর্তেই ঝড়ের মতো হয়ে উঠল। ঘরের ভেতরের পরিবেশ তখন পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে। ঈশানের বাবা রাগে ফুঁসছেন, আর সবাই অস্বস্তিতে একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পুরো পরিস্থিতির মাঝেও আরিশা একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কারোর রাগ তাকে একটুও নড়াতে পারছে না। আরিশা ধীরে ধীরে চেয়ার টেনে বসে পড়ল, তারপর স্বাভাবিক গলায় বলল, বাবা, এক কথা বারবার বলে মুখ ব্যথা বানাচ্ছেন কেন? আমি কি বেরিয়ে যাচ্ছি নাকি যে এতক্ষণ ধরে বের হয়ে যাও বের হয়ে যাও বলছেন? দাঁড়িয়ে তো আছি এখানেই। ঈশানের বাবা বিস্ময় আর রাগে চোখ বড় করে করে তাকিয়ে রইলেন তার দিকে, তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার সাহস তো কম না দেখি। ঈশান তখন আর সহ্য করতে পারল না, বিরক্ত হয়ে আরিশার দিকে তাকিয়ে বলল, আপনি তর্ক করছেন কেন? একটু চুপ থাকতে পারেন না? আরিশা ভ্রু তুলে তার দিকে তাকালো। হঠাৎই হালকা হাসি সে মুখে হাসি ধরে রেখেই বলল, কই তর্ক করলাম? আমি তো শুধু আমার কথা জানালাম জান। সবাইকে উল্টো উত্তর দেওয়াটাই কি আপনার অভ্যাস? আরিশা এবার উঠে দাঁড়িয়ে সরাসরি ঈশানের বাবার দিকে তাকালো, গলায় দৃঢ়তা স্পষ্ট। কেউ সম্মান দিলে আমি মাথা নিচু করে কথা বলি, কেউ অপমান করলে চুপ করে দাঁড়িয়ে থাকার মেয়ে আমি না। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। ঠিক আছে বাবা, বাড়ি আপনার, কিন্তু আমি এখন এই বাড়ির বউ, আমাকে তারা নয়তো সহজ হবে না। এই কথা শুনে ঈশানের বাবার রাগের চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। ঈশানের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে এই মেয়েটা যেন ইচ্ছা করেই আগুনে ঘি ঢালছে। ঘরের ভেতরে বাতাস তখনও ভারী হয়ে আছে, কেউ ঠিক মতো নড়াচড়া করতে পারছে না। ঈশানের বাবা রাগে কাঁপতে কাঁপতে কোটোটা তুলে নিলেন। মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে আর 1 মিনিট এখানে থাকলে বড় ঝামেলা হয়ে যাবে। তিনি জোরে চেঁচিয়ে বললেন, আমি অফিসে যাচ্ছি। এই বাড়িতে শান্তি বলে কিছু রাখোনি তোমরা। এভাবে রাগ করে যাচ্ছ কেন? অন্তত খেয়ে যাও, সকাল থেকে কিচ্ছু খাও নাই। এসব বস্তির লোকজনদের সাথে বসে খেতে আমার ইচ্ছে করে না। কথাটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঈশান চোখ বন্ধ করে ফেলল, বুঝতে পারছে এবার আর কিছু একটা হবে। ঠিক তখনই আরিশা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, মুখে শান্ত হাসি কিন্তু চোখে তীক্ষ্ণ জেদ। বস্তির রাজ্যায় বস্তির টাকায় সাম্রাজ্য করতে কিন্তু ইচ্ছে করে, তাই না বাবা? কি বলতে চাও তুমি? বলতে চাচ্ছি, সবাই তো একদিন নিচ থেকেই শুরু করে, কেউ জন্ম থেকেই বড়লোক হয় না। আপনিও নিশ্চয়ই আগে বস্তিতেই ছিলেন, এখন টাকা হয়েছে বলে পিছনের সিঁড়িটা ভুলে গেছেন মনে হয়। চুপ, একদম চুপ। আমি কখনো তোমার মতন ছোট লোক ছিলাম না। ছোট লোক টাকা দিয়ে হয় না বাবা, আচরণ দিয়ে হয়। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। ঈশানের মা হতবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছেন, আর ঈশান দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অবাক হয়ে, কারণ এই প্রথম কেউ তার বাবাকে সামনে এভাবে কথা বলার সাহস দেখালো। বাবার আগে দরজা জোরে ধাক্কা মেরে বের হয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়ি প্রতিধ্বনিত হয়ে উঠল, আর তারপরে শুরু হলো আবারও অস্বস্তিকর নীরবতা। ঈশানের বাবা দরজা ধাক্কা মেরে বের হয়ে যেতেই পুরো ঘরটা অদ্ভুত নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথাই বলল না, শুধু সবার মুখে অস্বস্তির ছাপ। হঠাৎ ঈশান আর নিজেকে সামলাতে পারল না, রাগে তার মুখ লাল হয়ে গেছে। সে ঘুরে দাঁড়িয়ে আরিশার দিকে তাকালো।
আপনি তো একদম আজব মানুষ। বাবার সাথে এভাবে ঝগড়া করেন কেন? একটু চুপ থাকতে পারতেন না? তার গলায় স্পষ্ট বিরক্তি আর রাগ। আরিশা ভ্রু কুচকে তাকালো, যেন কথাটা তার ভালো লাগেনি। আমি কি ঝগড়া করতে চাই নাকি? তোমার বাবাই তো শুরু থেকে বাজে ব্যবহার করছেন আমার সাথে। অপমান করলে চুপ করে দাঁড়িয়ে থাকবো কেন বলো? উনি আমার বাবা, তার সাথে এভাবে কথা বলা যায়? ঠিক তখনই ঈশানের মা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন তিনি। সংসারে থাকতে হলে 2-4টা কথা শুনতে হয় মা। সব কথার উত্তর দিলে সংসার চলে না, একটু সহ্য করতে জানতে হয়। আরিশা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর নরম কিন্তু দৃঢ় গলায় বলল ও। ন্যায় কথা হলে শুনবো মা, কিন্তু অন্যায় অপমান আমি সহ্য করতে পারি না। সম্মান দিলে মাথা নিচু করে থাকবো, কিন্তু ছোট করে কথা বললে উত্তর তো দিতেই হবে। ঈশান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে এক ধরনের আত্মসম্মান স্পষ্ট। আরিশা আবারও বলল, আমি এ বাড়িতে ঝামেলা করতে আসিনি মা, কিন্তু নিজের অপমানিত হতে দেব না। মা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হচ্ছে মেয়েটার কথায় কোথাও যেন সত্যি খুঁজে পাচ্ছেন তিনি। আর ঈশান দাঁড়িয়ে আছে দ্বিধায়। রাগ করছে ঠিকই, কিন্তু কেন যেন প্রথমবারের মতো আরিশার কথাগুলো তার মাথায় ঘুরতে শুরু করলো। ঈশান রাগে ফুসতে ফুসতে সোজা নিজের রুমে উঠে গেল। নিচের ঘটনাগুলো তার মাথার ভেতরে এখনো ঘুরছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে বিরক্তিতে শার্টের বোতাম খুলতে লাগলো ও। ঠিক তখনই পেছন থেকে হঠাৎই কেউ তাকে জড়িয়ে ধরলো। ঈশান চমকে উঠল। আরিশা তার গলা জড়িয়ে ধরে মাথাটা কাঁধে রেখে নরম গলায় বলল, রাতে তো খুব আদর করলে যান, সকাল হতেই মনে হচ্ছে চেনোই না আমাকে। ঈশানের শরীর মুহূর্তে শক্ত হয়ে গেল। সে দ্রুত আরিশার হাত সরাতে চেষ্টা করলো। বলেছি তো আমি আপনাকে মানি না, তারপরও এসব করেন কেন? মানো না বলে কতদিন পালাবে? ঈশান, বিয়ে হয়েছে, আমি তোমার স্ত্রী। জোর করে করা বিয়ে আমি কখনো মানি না। কথাটা শুনেই আরিশা মুখের হাসি মিলিয়ে গেল। চোখে জেদের আগুন জ্বলে উঠল ওর। মানতে বাধ্য হবে ঈশান, কারণ আমি সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমাকে জোর করে কিছু করাতে পারবেন না আপনি, এটা আপনার ভুল ধারণা। ভুল না জান, আমি যা চাই সেটা পাই, আর তোমাকে আমি ছাড়বো না। দেখবেন একদিন নিজেই এই বাড়ি থেকে চলে যাবেন। সেদিন আসতে আসতে দেরি আছে, তার আগেই তুমি নিজেই আমার হয়ে যাবে। রুমের ভেতরের পরিবেশ তখনও ভারী। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। ঈশানের চোখে স্পষ্ট বিরক্তি আর রাগ জমে আছে। ঈশান ঠান্ডা কিন্তু কাটা কাটা গলায় বলল ও। আপনি মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখেন, ভাবছেন জোর করে বিয়ে করলেই আমি আপনাকে মেনে নিব। এটা কখনোই হবে না। আরিশা কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে হালকা হাসি ফোটালো ও। আমি স্বপ্ন দেখি না জান, আমি স্বপ্ন বাস্তবায়ন করি। কথাটা এমন আত্মবিশ্বাস নিয়ে বলল যে ঈশান আরো বিরক্তি হয়ে গেল। ঈশান রাগে আলমারি খুলে কাপড় বের করতে লাগলো। দ্রুত রেডি হতে লাগলো অফিসে যাওয়ার জন্য। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল ও। আপনার এসব নাটক আমার উপর কাজ করবে না, যত দ্রুত বুঝবেন তত ভালো। আরিশা কিছু বলল না এবার, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। একবারও পিছনে তাকালো না। দরজা খুলে বের হয়ে গেল ও। দরজা বন্ধ হওয়ার শব্দটা রুম জুড়ে ছড়িয়ে পড়তেই নীরবতা নেমে এলো। আরিশা ধীরে ধীরে খাটে বসে পড়ল। তার চোখের দুষ্টুমি আর জেদের জায়গায় এবার অদ্ভুত এক কষ্ট ফুটে উঠল ওর। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর খুব আস্তেই নিজেকে বলতে লাগলো, তুমি কি একটুও চিনতে পারো না আমায় ঈশান? একটুও কি মনে পড়ে না আমার কথা? এত বছর আগে সেই মেয়েটাকে সত্যি ভুলে গেছো তুমি? জানলার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে সে। মনে হচ্ছে এই জোর, এই জেদ সবকিছুর পেছনে লুকিয়ে আছে অনেক পুরনো কোনো গল্প। আর ঠিক তখনই তার ফোনে হঠাৎ একটা কল আসলো। স্ক্রিনের নাম দেখে আরিশার চোখ বদলে গেল। রুমের ভেতরে তখন নিস্তব্ধতা ছড়িয়ে আছে। ঈশান চলে যাবার পর যেন পুরো জায়গাটা হঠাৎই ফাঁকা হয়ে গেছে। আরিশা কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়েছিল। চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন হাসি খুশি জেদি মেয়েটার ভিতরে অন্য আরেকটা মানুষ লুকিয়ে আছে। ঠিক তখনই ফোনটা আবারও কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখের দৃষ্টি বদলে গেছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে কলটা রিসিভ করলো ও। হ্যালো, কেমন আছো? ওপাশ থেকে কেউ কিছু বলতেই আরিশা মুখটা গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে খাটের ধারে এসে বসলো। ওপাশে কথা মন দিয়ে শুনলো ও। হালকা নিঃশ্বাস ফেলে বলল, না তুমি চিন্তা করো না, সব ঠিক আছে এখানে। আবার ওপাশ থেকে কিছু বলা হলো। এবার আরিশার চোখ শক্ত হয়ে এক জেদ ফুটে উঠল। আমি বলেছি না, এবার আমি নিজের যোগ্য সম্মান নিয়েই ফিরবো, মাথা নিচু করে না।
এবার আর আমি সেই ছোট্ট আরিশান না যে চুপচাপ সব অন্যায় সহ্য করব। কেউ অপমান করলে কান্না করে লুকিয়ে থাকবো। কিছুক্ষণ চুপ করে রইল ও, যেন পুরনো কোনো স্মৃতি মনে পড়েছে। অনেক সহ্য করেছি, অনেক হারিয়েছি। এবার নিজের জায়গাটা আমি নিজেই নিয়ে নেব, যেভাবেই হোক। ওপাশ থেকে আবারও কিছু বলতেই আরিশা হালকা হাসলো, তারপর জেদে কণ্ঠে বলল, সময় হলে সব জানতে পারবে সবাই, বিশেষ করে ঈশান। শেষ কথাটা বলার সময় তার চোখে অদ্ভুত রহস্যের ঝিলিক দেখা গেল। কল কেটে দিয়ে ফোনটা ধীরে বিছানায় রাখলো ও, তারপর খুব আস্তে করে ফিস ফিস করে বলল, তুমি আমাকে ভুলে গেছো ঈশান, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন ভুলিনি। জানালার বাইরে তাকিয়ে রইল সে, আর মনে মনে হচ্ছিল এই বিয়ের পেছনে লুকিয়ে আছে বহু বছরের জমে থাকা কোনো অসমাপ্ত গল্প। ঈশানের অফিসে পুরোটা পরিবেশ চাপা আর অস্বস্তিতে ভরা। সারাদিন ডেস্কে বসে থাকলেও মন একদম বসছে না, মন জুড়ে শুধুই ঝড় বইছে। নিজের ভাবনাগুলো নিজের সাথেই লড়ছে। ঈশান মাথা ঘুরিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালেও কিছু পরিষ্কার মনে হচ্ছিল না। মনে মনেই ভেবে বলল, আমি তো অন্য কাউকে ভালোবাসি, আর এই কথা যদি আরিশা জানতো ওর আগে আগুন হয়ে যেত। না, ওকে কখনো বলা যাবে না। তবে কাজের ফাইলগুলো তাকিয়ে তাকিয়ে দেখলেও মনে একটু বসছে না ওর। সারাদিন অফিসের কাজেও মন দিচ্ছে না, শুধু নিজেকে আরিশার কথাই ভাবতে বাধ্য করছে। হঠাৎই পেছন থেকে বাবার কণ্ঠ গম্ভীর আর তীক্ষ্ণ, ঈশান, এই মেয়েটাকে তুমি ডিভোর্স দেবে কবে? ওকে এভাবে রাখতে পারবে না। ঈশান চেয়ার থেকে অল্প উঁচু হয়ে তাকালো, মুখে একদম বিরক্তি আর রাগ একসাথে। বাবা, আমি যদি ছাড়তে চাইও উনি ছাড়বেন না। উনি প্রচন্ড জেদি। এই জেদি মেয়েটার জন্য তোমার সংসার কষ্ট ভরে যাবে, বুঝেছ? হ্যাঁ বাবা, আমি বুঝছি, কিন্তু ওকে জোর করে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি সবসময় নিজেকে সে ছোট্ট ছেলের মতোই রাখবে? সংসার মানে শুধু নিজের মতন থাকা নয়, দায়িত্ব নেওয়া। দায়িত্ব? ঠিক আছে বাবা, দায়িত্ব নেব, কিন্তু জোরে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না। মনের ভেতরে ঝড় শুরু হয়ে গেছে। আরিশার কথা ভাবতেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। সারাদিন কাজ, বাবার রাগ, অফিসের চাপ সব মিলিয়ে ঈশানের মাথা যেন বিস্ফোরিত। মনে মনে বলল ও, এই মেয়েটা এত জেদি, এত শক্ত, কিন্তু কেন জানি না ওর দিকে তাকিয়ে মন ভরে না। প্রতিটা কথা মনে পড়ে যায়। ঈশান সারাদিন অফিসের চাপে এবং বাবার রাগে ভারী ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। মনটা আজও পুরো শান্ত নয়। ঢুকতেই দরজার পাশে আরিশা দাঁড়িয়ে, চোখে উজ্জ্বলতা, মুখে লাজুক হাসি আর কণ্ঠে মৃদু সুর। আরিশা তার দিকে এগিয়ে এসে মুখে হালকা হাসি রেখে বলল, জানাই মিস ইউ। বিরক্তিকর। তুমি একটুও মিস করনি আমাকে। সারাদিন তো শুধু নিজের কাজেই মন দিচ্ছিলে। আপনাকে মিস করব কোন দুঃখে? আমি আপনাকে তো পছন্দই করি না। পছন্দ করো বা না করো, আমি তো জানি তুমি নিজের মনের অজান্তেই আমাকে ভাবছো। ঈশান বিরক্তি প্রকাশ করতে গিয়েও চেয়ারটা ঠেলে বসলো, মাথায় হাত দিল, মনে মনে বলল, এই মেয়েটা এমন জেদি আর চালাক, কোথায় যেন আটকে গেছে মন। আরিশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, তুমি বসো যান, আমি কফি করে নিয়ে আসি। আরিশা ইতিমধ্যেই কিচেনে ঢুকে কফি বানাচ্ছিল। গরম কফি সুঘ্রাণে পুরো ঘর ভরিয়ে দিচ্ছিল। কফি হাতে এগিয়ে এসে সে বলল, এই নাও যান, তোমার জন্য বানিয়েছি। আপনার এসব করতে হবে কেন? আরিশা চুপচাপ কফি টেবিলে রাখলো, তার চোখে মৃদু হাসি, মুখে আত্মবিশ্বাস। তো কে করবে যান? আমি তো তোমার বউ, আমার কাজই এটা। কাজের মেয়ে আছে, আপনার করার দরকার নেই। আমি চাই না আপনি। এত ভালোবাসা যান, যদি আমি করি না তাহলে আর কে করবে? ভালোবাসা না, যাকে আমি চিনি না তাকে দিয়ে কাজ করাবো কেন? আমার পছন্দ নয়। আরিশা ধীরে ধীরে কফি হাতে ডেস্কে বসলো, চোখে জেদ আর হাসির মিশ্রণ। সত্যি চেনো না, কিন্তু এই কফি আমার ভালোবাসার ছোট চিহ্ন। এই মেয়েটা একদম বেয়ারা, নিজের মতো চলে সব সময়। দিনগুলো যেন একে একে ঘুরে যাচ্ছে, কিন্তু ঈশানের মন এখনো শান্ত নেই। আরিশা প্রতিদিন ছোট ছোট করে নজর দিচ্ছে, আদর করছে, কফি বানাচ্ছে, জেডি হেসে হেসে কাজ শেষ করছে। ঈশানের রাগ আর বিরক্তির মাঝে মাঝে কাটলেও মনের ভেতরে অদ্ভুত টান লেগে থাকে। এক গভীর রাত, ঘর অন্ধকার, শুধু টেবিলে ল্যাম্পের হালকা আলো। ঈশান নিজের রুমে বসে কিছু কাজ করছে। হঠাৎই ফোনের শব্দে তার মন কেঁপে উঠল। আরিশা ফোন ধরতেই সে শুনল, তুমি চিন্তা করো না, যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের শাস্তি আমি দেব। ঈশান চুপচাপ বসে রইল, কণ্ঠে তেমন কিছু বলল না। এত রাতে কার সাথে কথা বলছে এই মেয়েটা? সন্দেহ হয়, প্রশ্ন করব না, আবার নাটক শুরু করবে।
শুধু মনে মনে ভেবেই বলল। মনের ভিতরে যেন একটা কষ্ট ও কৌতূহল একসাথে জেগে উঠল। ঈশান আবারও নিজের কম্পিউটার স্ক্রিনে চোখ রাখলো, কিন্তু মন এখনো ফোনের কথায় ব্যস্ত। মনে মনে বলল ও, এই আরিশা কে জানে কি করছে, এত রাতে কথা বলার মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ। পরদিন সকালে ঘরটা হালকা আলোয় ভরে উঠল। রান্নার গন্ধ পুরো বাড়ি ঘিরে ফেলেছে। আরিশা আর ঈশানের মা রান্না করে ছোট ছোট করে সাজিয়ে টেবিলে রাখছে। আরিশার চোখে একরাশ চমক আর আনন্দ, কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি আছে। নিজেই সব ঠিক করে দিচ্ছে। আরিশা খাবার টেবিলে রাখতেই হঠাৎ ঈশানের বাবা প্রবেশ করলেন, মুখে রাগ আর চোখে আগুন। এখন কি এই ছোট লোকদের রান্না খেতে হবে? কি হচ্ছে এই ঘরে? এসব কি ধরনের কথা? তুমি এমন কথা কেন বলছো? আমি রাখবো না? এই মেয়ে আমাদের সংসারে ঢুকে সব উল্টাপাল্টা করে দিচ্ছেন। শুধু শুধু বাজে কথা বলো মেয়েটাকে। সে ঠিকই কাজ করছে, ঘরের সবাইকে খেয়াল রাখছে। চিন্তা করবেন না মা, আমি সব ঠিকঠাক করছি। আপনার রেগে যাওয়ার কিছু নেই। এভাবে আর চলতে পারে না। এই ছোট লোকদের কাছে এত আদর, এত খাওয়া দাওয়া আমি মেনে নিতে পারি না। বাবা, আপনার একার মানতে কিছুই হবে না। আর রাগ করার দরকার নেই, মেয়েটা ঠিকই কাজ করছে। এইভাবে রাগালে শুধু খারাপ হবে। বাবা চুপ করেও ভেতরে রাগ জমে রেখেছিলেন। আরিশা টেবিলে সাজিয়ে বসে নিজেই মনে মনে বলল, এই ঘরে আমি আমার জায়গা তৈরি করব, যাতে কেউ যত রাগ করুক আমার অধিকার থেকে 1 ইঞ্চিও ছাড় দেব না। খাবার টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। কেউ ঠিক করে কথাও বলছে না, শুধু প্লেটের সাথে চামচের হালকা শব্দ শোনা যাচ্ছে। ঈশান ধীরে ধীরে এসে চেয়ারটা টেনে বসলো। মুখে এখনো বিরক্তির ছাপ, কিন্তু ক্ষুধা পেয়েছে বলেই খেতে বসেছে ও। আরিশা চুপচাপ দাঁড়িয়েছিল পাশে, নিজের হাতে রান্না করা খাবার সামনে রেখেই অজান্তেই তার চোখ বারবার ঈশানের দিকে চলে যাচ্ছে। ঈশান এক লোকনা মুখে দিতেই একটু থেমে গেল। স্বাদটা সত্যি ভালো লেগেছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না ও। আরিশা একটু এগিয়ে নরম গলায় বলল, কেমন হয়েছে রান্না? ভালো। শুধু ভালো? এত কষ্ট করে বানালাম আর তোমার কাছে শুধু ভালো? হুম। এই ছোট্ট উত্তরটা যেন আরিশার বুকের ভেতরে কোথাও লাগলো, কিন্তু সে কিছু বলল না, শুধু চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। টেবিল আবারও নীরবতা নেমে এলো। ঈশানের মা মাঝে মাঝে দুজনের দিকে তাকাচ্ছেন, কিন্তু কিছু বলছেন না, যেন বুঝতে পারছেন এই দুজনের মাঝের দূরত্বের কথায় ভাঙার না। ঈশানের বাবা রাগী মুখেই খাচ্ছিলেন, মাঝে মাঝে বিরক্তির চোখে আরিশার দিকে তাকাচ্ছিলেন, তবু খাবার থামাচ্ছেন না। রান্না ভালো লাগছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু অহংকারে কিছু বলছেন না তিনি। খাবার শেষ করে বাবা হঠাৎই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। আমি অফিসে যাচ্ছি। কেউ কিছু বলার আগেই তিনি কোট তুলে নিয়ে রাগী মুখে বের হয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। আরিশা ধীরে ধীরে মাথা নিচু করলো, মনে মনে বলল ও, কেউ না বললেও সমস্যা নেই, একদিন সবাই স্বীকার করতেই বাধ্য। আর ঈশান চুপচাপ বসে থাকলেও অজান্তে আবারও এক লোকমা খাবার মুখে দিয়ে ভাবলো, মেনে নিতে চাই না, কিন্তু রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। ঈশান খাবার শেষ করে কোনো কথা না বলেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখটা আগের মতোই গম্ভীর, যেন এই বাড়ির ভেতরে যা কিছু করছে তার কোনোটার সাথেই নিজেকে জড়াতে চাইছে না ও। চুপচাপ সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎই পিছন থেকে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশান চমকে উঠতেই বুঝলো আরিশা। এক মুহূর্তের মধ্যেই আরিশা তাকে ঘুরিয়ে নিজের দিকে টেনে এনে দুষ্টু হাসি দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান প্রথমে সরে যেতে লাগলো, আশ্চর্যজনকভাবে পুরোপুরি সরল না, শুধু ভ্রুকুচকে বিরক্তি মুখে দাঁড়িয়ে রইল। আরিশা যেন সুযোগ পেয়ে আবারও একটু কাছে এগিয়ে গেল। আরিশা নরম গলায় বলল, জান, তুমি অফিসে গেলে কিন্তু আমি খুব মিস করব। এই বড় বাসাটা একদম ফাঁকা লাগছে তোমাকে ছাড়া। এসব নাটক করার দরকার নেই, কয়েকদিন হলো এসেছেন, এত অভিনয় মানায় না। অভিনয় নাকি ভালোবাসা সেটা ধীরে ধীরে বুঝবে মিস্টার হাজবেন্ড। বলে আবারও তার শার্টের কলার ঠিক করে দিল, যেন বহুদিনের অভ্যাস। ঈশান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো, কিছু বলতে গিয়েও বলল না ও, শুধু মুখ ঘুরিয়ে ব্যাগটা তুলে নিল। আরিশা পিছন থেকে আবারও বলল, শুনছো, লাঞ্চ ঠিক মতো করবে আর আমাকে ফোন না দিলে কিন্তু রাগ করব। আমার লাইফটা কঠিন করে ফেলেছেন আপনি। কঠিন না জান, সুন্দর করছি, এখনো বোঝো নাই। ঈশান আর কোনো উত্তর দিল না, দরজা খুলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। দরজাটা বন্ধ হতেই আরিশার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে চুপচাপ দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যতই দূরে যাও ঈশান, শেষ পর্যন্ত আমার কাছে ফিরতে হবে তোমাকে। অফিসের কেবিনে বসে ফাইলের উপরে চোখ রাখতেই ঈশানের মনটা আজ একদম কাজে বসছিল না।
কম্পিউটার স্ক্রিনে সংখ্যা আর রিপোর্ট বদলাচ্ছে ঠিকই, কিন্তু তার মাথার ভেতরে বারবার ভেসে উঠছে একটাই মুখ, আর সেটা হলো আরিশা। সকালে সে দুষ্টু হাসিয়ে জোর করে কফি ধরিয়ে দেওয়া আর বিদায় নেওয়ার সময় চোখ মেলে তাকিয়ে থাকা মেয়েটার কথা অকারণেই মনে পড়তে লাগলো। ঈশান বিরক্ত হয়ে নিজের চুলে হাত চালিয়ে মনে মনে বলল, কি আজব মেয়ে, জোর করে বিয়ে করেছে, আবার এমন আচরণ করছে যেন বহুদিনের সম্পর্ক। তবুও অদ্ভুতভাবে বুকের ভেতরে একটা অচেনা টান অনুভব করলো ও। যতই নিজেকে বোঝাতে চাইছে সে আরিশাকে মানে না, ততই মেয়েটার কথাগুলো কানে বাজতে লাগলো। সারাদিন কাজের মাঝেও কয়েকবার ফোন হাতে নিয়ে আবারও রেখে দিয়েছে। নিজেই বিরক্ত হয়ে বলল, না, কেন ফোন দিব আমি? কিন্তু মন যেন মানতেই চাইল না। সন্ধ্যার পরে বাড়িতে তখন অদ্ভুত নীরবতা। ঈশানের বাবা অফিস থেকে ফিরেছেন, মুখটা গম্ভীর, চোখে স্পষ্ট রাগের ছাপ। মনে হচ্ছিল অফিসে কিছু একটা ঠিক হয়নি। আরিশা রান্নাঘর থেকে চা বানিয়ে ট্রে করে ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো, মুখে শান্ত হাসি। আরিশা নরম গলায় বলল, বাবা জানেন সারাদিন কাজ করেছেন, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। কথাটা শেষ হতেই যেন আগুনে ঘি পড়লো। ঈশানের বাবা হঠাৎই দাঁড়িয়ে উঠে ঠাস করে একটা থাপ্পড় মারলেন আরিশার গালে। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। বাবা চিৎকার করে বললেন, ছোট লোক মেয়ে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তোর জন্য আজ এত বড় একটা ডিল হাতছাড়া হয়ে গেল। আরিশা ধাক্কা খেয়ে পাশে পড়ে যেতেই নিজেকে সামলালো। গাল লাল হয়ে উঠেছে, চোখ পানি চলে এসেছে। সে কান্না করলো না। বাবা রাগে কাঁপতে কাঁপতে বললেন, ঈশানের সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে হলে কোটি টাকার ডিলটা আমার হাতে আসতো, সব শেষ করে দিলি তুই। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ঈশান। অফিস থেকে ফিরতেই সামনে এই দৃশ্য থেকে থমকে গেল ও। 1 সেকেন্ডের মধ্যেই তার চোখ লাল হয়ে উঠল। ঈশান দ্রুত এগিয়ে এসে বলল, বাবা, আপনি ওনার গায়ে হাত তুলতে পারেন না, উনি আমার স্ত্রী। আমি মানি না এই বিয়ে, ও একটা ছোট লোক মেয়ে। এইবার আরিশা ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো, চোখে রাগ আর অপমান জমে আছে। আরিশা শক্ত গলায় বলল, আমি ছোট লোক না, আপনি খুব ভালো করে জানেন আমি কে। কি বলতে চাইছো তুমি? আরিশা এবার সরাসরি তার দিকে তাকালো, কণ্ঠে কাঁপন থাকলেও সাহসে ভরা। আরিশা বলল, আপনি আজ বড়লোক হয়েছেন ঠিকই, কিন্তু ভুলে গেছেন কার টাকায় শুরু করেছিলেন সব। মানে? আরিশা ধীরে ধীরে ঈশানের দিকে ফিরল, চোখ ভিজে উঠেছে তোর। আরিশা বলল, ঈশান, তুমি সত্যি কিছু মনে করতে পারো না? গ্রামের সেই দিনগুলো, নদীর ধারে খেলাধুলা, আমাদের বিয়ে, ছোটবেলায় কাজে ডেকে 2 পরিবারের সামনে কবুল বলানো হয়েছিল। তোমার বাবা আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। তখন আমরা এক পরিবার ছিলাম, কিন্তু বড়লোক হওয়ার পর আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছেন। ঈশানের বুক ধরফর করতে লাগলো, চোখ বড় হয়ে গেছে ওর। হঠাৎই অনেক পুরনো ঝাপসা স্মৃতি মাথায় ভেসে উঠলো ওর। ছোট্ট একটা মেয়ে, লাল ফ্রক, তাকে সোনা বলে ডাকতো ঈশান। অবিশ্বাসী ফিস ফিস করে বলল, আপনি আপনি সেই আরিশা যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম? আরিশার চোখ বেয়ে এবার নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। ঘরের ভেতরে তখন এমন নীরবতা নেমে এসেছে যেন কেউ নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে। কয়েক মুহূর্ত আগেও যেখানে রাগ আর অপমানের ঝড় বইছিল, সেখানে এখন শুধু অবাক দৃষ্টি আর থমকে থাকার সময়। ঈশানের মা ধীরে ধীরে এগিয়ে এলেন, তার চোখ ভিজে গেছে, মুখে অবিশ্বাস আর আবেগ একসাথে জমে আছে। তিনি কাঁপা হাতে আরিশার মুখটা ধরে ভালো করে তাকালেন। মা ধীরে ধীরে বললেন, তুমি সত্যি সেই আরিশা, আমার ঈশানের ছোটবেলার বউ? আরিশার চোখ নরম হয়ে গেল। এতদিনের শক্ত মুখোশটা যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। আরিশা শান্ত গলায় বলল, হ্যাঁ মা, আমি সেই আরিশা যাকে সবাই ভুলে গেছে, কিন্তু আমি কাউকে ভুলিনি। মায়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি হঠাৎই আরিশাকে জড়িয়ে ধরলেন। মা কাঁপা গলায় বললেন, এতদিন কোথায় ছিলে মা তুমি? আমরা ভেবেছিলাম তোমাদের সাথে আর কখনো দেখা হবে না। তারপর হঠাৎই মায়ের মুখ বদলে গেল। তিনি ঘুরে দাঁড়িয়ে ঈশানের বাবার দিকে তাকালেন, চোখে এবার ভয়ঙ্কর রাগ। মা রাগে কাঁপতে কাঁপতে বললেন, সব জেনেও তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার করছো, অপমান করছো, গায়ে হাত তুলছো, তুমি এত নিচে নামতে পারলে? ঈশানের বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। জীবনের প্রথমবার যেন তার অহংকার ভেঙে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে বললেন তিনি, আমি দুঃখিত। আমি ক্ষমতা আর টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। পুরনো সম্পর্ক, দেওয়া কথা সব ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এমন ভাবে তাকে কেউ আগে মাথা নিচু করতে দেখেনি। আরিশা কিছুক্ষণ চুপ করে রইল, চোখে কষ্ট আছে কিন্তু অহংকারও আছে। সে ধীরে ধীরে বলল,
আমি এখানে প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু আমার অধিকার ফিরে পেতে এসেছি, আর কিছু না। কথাটা শুনে ঈশানের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাত গভীর হয়ে গেছে, পুরো বাড়িটা শান্ত। জানলার বাইরে হালকা বাতাসে পর্দা দুলিয়ে দিচ্ছে। রুমে ঢুকে ঈশান অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিশা খাটের পাশে বসে চুল শুকাচ্ছিল। অবশেষে ঈশান ধীরে ধীরে বলল, আপনি আগে কেন বলেননি এসব? আরিশা থেমে গেল। আয়নার দিকে তাকিয়ে থাকা চোখ ধীরে ধীরে ঈশানের দিকে ফিরল। আরিশা মৃদু কণ্ঠ নিয়ে বলল, তুমি কেন আমাকে চিনতে পারোনি ঈশান? কথাটা শুনে ঈশান একদম চুপ হয়ে গেল। সত্যিই তো, সে খুঁজেছিল সেই মেয়েটাকে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকলেও চিনতে পারেনি। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে বসে পড়ল। চোখে অদ্ভুত অনুশোচনা স্পষ্ট। ঈশান নিচু গলায় বলল, সরি সোনা, সত্যি আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আরিশার চোখ ভিজে উঠল। এতদিনের জেদ, রাগ, অভিমান যেন বুকের ভিতরে নড়ে উঠল। সে আস্তে করে বলল, আমি তো চাইছিলাম তুমি নিজে থেকেই চিনে নাও আমাকে, জোর করে নয়। ঈশান ধীরে ধীরে তার হাতটা ধরে ফেলল। রুমের নরম আলোয় দুজনের মাঝের দূরত্বটা যেন প্রথমবার সত্যি সত্যি কমে এলো। আর বহু বছরের হারানো সম্পর্ক আবার নতুন করে শ্বাস নিতে শুরু করলো। ঈশান একটু এগিয়ে এসে আরিশার মুখটা দুই হাতে ধরে কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আরিশাও সাথে সাথে তাল মেলালো। ঈশান আরিশাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আবারও তার ঠোঁটে ডুব দিল। আস্তে আস্তে ভেসে গেল ভালোবাসার অতল গভীরে ওরা।